শুরুতে প্রথমে যে বিষয়টা একটা কথা বলি, সেটা হচ্ছে লাস্ট একটা যে পরীক্ষা গিয়েছিল আমাদের অনলাইনে, পরীক্ষায় একটা প্রশ্ন ছিল যে আমাদের ফেসবুক ইকোসিস্টেম নিয়ে ইকবাল স্যার একটা প্রশ্ন করছে যে ফেসবুক ইকোসিস্টেম কি, বা ফেসবুক ইকোসিস্টেম কি কি আছে, এই আওতাধীন কি কি আছে, এরকম একটা প্রশ্ন ছিল। তো এই প্রশ্নের উত্তরটা আমি মোটামুটি অনেকেরই যতটুকু আমি তোমাদের যে লেখাগুলা দেখলাম, তাতে করে আমি আসলে বিষয়টা এক্সপেক্ট করি না এইভাবে। কারণ হচ্ছে ইকোসিস্টেমে যে ক্লাসটা ছিল, সেই ক্লাসটা এই পরীক্ষার ঠিক আগ মুহূর্তে করানো হয়েছিল। তো যার কারণে অনেকে হয়তো, বা আমি যতটুকু বুঝতে পারছি, যে উত্তরগুলা সবাই চ্যাট জিপিটি ব্যবহার করার কারণে চ্যাট জিপিটি তার দৃষ্টিকোণ থেকে সব উত্তরগুলো দিছে। তো যার কারণে হচ্ছে মানে সবকিছুই যে চ্যাট জিপিটি থেকে পারফেকশনলি আসবে, বিষয়টা এরকম না। যেমন একটা বিষয় আসছিল যে আসলে গুগল অ্যাডস কত প্রকার। গুগল অ্যাডস যদি এখনো যদি আপনি চ্যাট জিপিটি দিয়ে সার্চ করেন, তাহলে চ্যাট জিপিটি বলবে যে 5 প্রকারের, কিন্তু আলটিমেটলি নেটওয়ার্ক 2 প্রকার। তো মেইন বিষয়টা হচ্ছে এখন এটা কোন পার্সপেক্টিভ ভিউতে দেখা হচ্ছে, এটা হচ্ছে মুখ্য বিষয়। তো যাই হোক, আমি যেভাবে ক্লাসটা করিয়েছিলাম, ইকোসিস্টেমে যে ক্লাসটা করিয়েছিলাম, সেখানে সবাই যে উত্তরগুলা দিছে, যে উত্তরগুলো লেখা হয়েছে, এগুলোর সাথে কোনো প্রকার কোনো সামঞ্জস্যতা বা কোনো মিল নাই। তো তাতে করে আমার মনে হচ্ছিল যে আসলে আমি যে ক্লাসটা করিয়েছিলাম, হয়তো ক্লাসটা আমি বুঝাতে পারিনি। তো ওই ক্লাসটাকে আমি একটু কিছুক্ষণের জন্য হলেও আমি ক্লাসটাকে একটু রিওয়াইন্ড করতেছি, যে আসলে ফেসবুক ইকোসিস্টেমটা কি। ঠিক আছে, এটা নিয়ে আমি একটু রিওয়াইন্ড করি। আচ্ছা, প্রথমত যে ব্যাপারটা ছিল যে ইকোসিস্টেমটা কি। ইকোসিস্টেম বলতে আসলে কি বোঝাচ্ছে? ইকোসিস্টেম বলতে এখানে বোঝাচ্ছে যে যে কোনো অপারেশন রান হওয়ার জন্য তার যে সকল জিনিসপত্র প্রয়োজন হয়, অর্থাৎ আমি একজন মানুষ, যখন আমি ঘরের বাইরে বের হবো, তাহলে আমার ইকোসিস্টেম হিসেবে আমার কি কি প্রয়োজন হবে? আমার জামা প্রয়োজন হবে, আমার জুতা প্রয়োজন হবে, আমার প্যান্ট প্রয়োজন হবে, এই জিনিসগুলো প্রয়োজন হবে, তাই না? এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমি এই ইকোসিস্টেম নিয়ে আমি বাইরে ক্যারি করে বের হবো। তো ফেসবুক অ্যাডের ক্ষেত্রে যে বিষয়টা, সেটা হচ্ছে ফেসবুক অ্যাড কিছু টুলস আছে, যে টুলসগুলা ব্যতীত বা যে ইয়াগুলা ব্যতীত ফেসবুক তার অ্যাডকে কোনোভাবে রান করতে পারে না, এটা কোনোভাবেই সম্ভব না। তো সেই জিনিসগুলোকে একত্রিতভাবেই আসলে ফেসবুক অ্যাডের ইকোসিস্টেম বলা হয়। অর্থাৎ অর্থাৎ যেই জিনিসগুলো ব্যতীত ফেসবুক অ্যাড পুরোপুরিভাবেই অসম্ভব, ফেসবুক অ্যাড কোনোভাবেই হবে না, সেই জিনিসগুলোকে নিয়েই আসলে ফেসবুক ইকোসিস্টেম গঠিত। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তাহলে সেই জিনিসগুলো কি? ক্লাসের শুরুতে ওই বিগত ক্লাসে যে কথাগুলো বলা হয়েছিল, তার মধ্যে একটা বিষয় ছিল যে আসলে ফেসবুক অ্যাড কোন জিনিস ছাড়া টোটালি চলতে পারে না, কোন জিনিসটা ছাড়া টোটালি চলতে পারে না, এটা কি কারো স্মরণ আছে কিনা? কি? ফেসবুক প্রোফাইল, এক্স্যাক্টলি। ফেসবুক প্রোফাইল ছাড়া কখনোই ফেসবুকের কোনো প্রকার, মানে ফেসবুক প্রোফাইল নাই মানে হচ্ছে আপনার ফেসবুক, আপনার কোনো রেজিস্ট্রেশনই নাই, আপনি ফেসবুকের কোনো মেম্বারই না। যেহেতু আপনি ফেসবুকের কোনো মেম্বারই না, সেহেতু অ্যাডের বিষয়তে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, তো প্রথমে আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ফেসবুক প্রোফাইল। আচ্ছা, ফেসবুক প্রোফাইলে আমি কিন্তু ইকোসিস্টেম নিয়ে কথা বলছি, আবারও বলতেছি ইকোসিস্টেম নিয়ে কথা বলছি, এগুলো হচ্ছে ইকোসিস্টেম, যেগুলো ব্যতীত ফেসবুকের অ্যাড রান করবে না। আচ্ছা, তো হচ্ছে ফেসবুক প্রোফাইল। তো ফেসবুক প্রোফাইলে মূলত কি থাকে? ফেসবুক প্রোফাইলে সবকিছু থাকে। আমরা ফেসবুক প্রোফাইলে আমরা যখন আমাদের যে ব্যক্তি সত্তা, আমাদের যে ব্যক্তিগত পছন্দ অপছন্দ, মনে করেন আপনার যদি এখন আপনাদের ফেসবুক প্রোফাইল খোলা হয়, নিউজ ফিড যদি দেখা হয়, তাহলে দেখা যাচ্ছে যে কারো নিউজ ফিড দেখলে আপনারা বলতে পারবেন না যে সেই ব্যক্তি কোন ধরনের জিনিস বেশি পছন্দ করে। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে যে মানে ফেসবুক প্রোফাইলটা হচ্ছে তার সে ব্যক্তিগত মানুষ হিসেবে কেমন, তার একটা প্রতিচ্ছবি নিউজ ফিডে দেখা যায়। অর্থাৎ তার যা পছন্দ অপছন্দ, তার কোন জায়গায় ইন্টারেস্ট আছে, কোন জায়গায় ইন্টারেস্ট নাই, কোন জিনিসকে সে হেট করে, এই জিনিসগুলাই আমাদের অলমোস্ট নিউজ ফিডে জিনিসগুলো আসে। তো ফেসবুক প্রোফাইলে মূলত আমরা আমাদের ব্যক্তিগত সার্বিক অ্যাক্টিভিটিসগুলা ফেসবুক প্রোফাইলে আমরা তুলে ধরি, এবং এই যে অ্যাক্টিভিটিসগুলা তুলে ধরা হয়, আমরাই তুলে ধরি, এটা কিন্তু ফেসবুক একটা মাধ্যম মাত্র, কিন্তু তুলে ধরে কারা? আমরাই তুলে ধরি। সেটা কিভাবে? সেটা এভাবে, যখন আপনি ফেসবুকে প্রবেশ করেন, ফেসবুক আপনার কাছে জানতে চায় যে আমরা আপনার লোকেশনটা ব্যবহার করবো কিনা,
আপনার বিষয়টাকে খেয়াল করছেন কখনো? যখন ফেসবুকে ঢোকেন একবার পারমিশন দিতে পরবর্তীতে আর চায় না। তো যখন আপনি লোকেশনে পারমিশন দিচ্ছেন, এটা ফেসবুক একটা টুলস, সে আপনার কাছে জানতে চাচ্ছে। আপনি দিলেও দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। যদি দেন তাহলে আপনি বেনিফিটেড হবেন, আর যদি না দেন, যদি দেন তাহলে সেক্ষেত্রে আপনিও বেনিফিটেড হবেন, একই সাথে ফেসবুকে বেনিফিটেড হবে। আর যদি না দেন সেক্ষেত্রে আপনি বেনিফিট কম হবেন, তাতে করে ফেসবুকে খুব বেশি লস হবে না। ঠিক আছে? তো কি হচ্ছে, যখন আমরা লোকেশন দিচ্ছি তাতে করে ফেসবুক কি করতেছে, আপনার অবস্থানটা বুঝে নিচ্ছে, আপনি যে অবস্থানে আছেন সেখানে কোন ধরনের প্রোডাক্টগুলো বেশি চলে, কোন ধরনের জিনিসগুলো বেশি চলে, সেই অনুযায়ী আপনাকে ইনফরমেশন দিচ্ছে। এটা হচ্ছে আপনার সুবিধা। যে আপনার এলাকার আশেপাশে অনেক সময় কি করে মানুষ, দেখবেন যে গুগলে গিয়ে, গুগল ম্যাপে গিয়ে লিখে যে মনে করেন একটা আমি এটিএম বুথ সার্চ করতেছি, তখন সময় লেখে না যে এটিএম বুথ নিয়ার মি, আমার ধারে কাছে এটিএম বুথ কোনটা আছে। তো এটা, এই জিনিসটা সে কিভাবে জানতে পাবে? কারণ আপনার লোকেশন যে জানতে পারছে বলেই তো সে জানতে পারছে, তাই না? তো এখানে ফেসবুক প্রোফাইলের বিষয়টা এরকম যে এই জিনিসগুলো আপনারাই আপলোড করছেন, আপনারাই দিচ্ছেন। আপনি যখন হচ্ছেন একজন ক্রিকেটারকে পছন্দ করতেছেন, তখন তার ফেসবুক পেজে গিয়ে, অফিসিয়াল পেজে গিয়ে আপনি লাইক দিচ্ছেন। আপনি যখন লাইক দিচ্ছেন তখন কি হচ্ছে, একটা ইন্টারাকশন তৈরি হচ্ছে, তাই না? একটা এঙ্গেজমেন্ট হচ্ছে, তাই না? ওই এঙ্গেজমেন্টের মাধ্যমে তখন ফেসবুক জানতে পারছে যে আপনি ক্রিকেটকে বেশি পছন্দ করেন। সাকিব আল হাসানের পেজে যখন আপনি লাইক দেবেন তখন ডেফিনেটলি ফেসবুক বুঝবে যে আপনার ফেসবুকের প্রতি আপনার ইন্টারেস্ট আছে। তখন কি হবে, কোনো কোম্পানি যখন মানে ক্রিকেট ব্যাট বিক্রি করতে চাইবে বা একটা বল বিক্রি করতে চাইবে, ডেফিনেটলি আপনাকে সাজেস্ট করে দিবে যে এই লোকটা কিন্তু ইয়াকে বেশি পছন্দ করে, সাকিব আল হাসানকে পছন্দ করে। আচ্ছা, তো এখন বিষয়টা কি হচ্ছে যে সকল ঘটনার উদ্ভাবন হচ্ছে এই ফেসবুক প্রোফাইল থেকে। এই কারণে ফেসবুক প্রোফাইল ব্যতীত অ্যাডের কোনো কিছুই কোনোভাবেই সম্ভব না। আপনি ব্যক্তি হিসাবে কেমন সেটা তো আপনি ফেসবুককে না জানান, আর আপনি যদি তার একটা মেম্বার না হন, সেক্ষেত্রে আপনি কখনোই ফেসবুক অ্যাড আপনি রান করতে পারবেন না। আচ্ছা, তারপর দ্বিতীয়ত যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে, খুব শর্টে বলে ফেলি কারণ নতুন আমার আর আপগ্রেড পরে ক্লাসেও আছে, এটাকে পিছনে রিওয়ার্ডগুলো টানতেছি। আচ্ছা, তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে ফেসবুক পেজ। ফেসবুক পেজ জিনিসটা কি? ফেসবুক পেজ হচ্ছে যখন আমরা কেউ কোনো প্রোডাক্টকে সবার সামনে কোনো মানে পাবলিকলি আমরা কারোর কাছে রিপ্রেজেন্ট করতে চাই, সকলের কাছে পৌঁছে দিতে চাই, এটা হচ্ছে ফেসবুক পেজ হচ্ছে একটা অন্যতম মাধ্যম। যখন আমরা সাপোজ আমাদের কোনো প্রোডাক্ট আছে, এটা দুইটাই হতে পারে, এটা দুইটা জিনিসই হতে পারে। একটা হচ্ছে যে আপনি অ্যাজ এ বিজনেস হোল্ডার আপনি কোনো প্রোডাক্টকে আপনি সেল করতে চাচ্ছেন, অথবা আপনি একজন পাবলিক ফিগার, আপনি একজন হচ্ছে কি বলে একজন সেলিব্রিটি, ঠিক আছে, আপনি আপনার নিজের ব্যক্তিগত জীবনকে সকলের সামনে শেয়ার করতে চাচ্ছেন, সেই জিনিসগুলো হতে পারে। ঠিক আছে? তো ফেসবুক পেজ হচ্ছে মূলত যাদের চিন্তা শক্তিগুলো একই ধরনের, তাই না? যাদের চিন্তা শক্তিগুলো একই ধরনের, তারা নির্দিষ্ট নির্দিষ্ট পেজে বা নির্দিষ্ট একটা কাতারবদ্ধ হয়ে থাকে। ঠিক আছে? ফেসবুক পেজ একটা কাতার বদ্ধর মতো, কারণ যেই লোক সাকিব আল হাসানকে লাইক করছে, পেজকে লাইক করতেছে, তার মানে তাদের যে শাড়িটা তৈরি হচ্ছে, এটা এটা কারা? এরা হচ্ছে দ্য ক্রিকেট লাভার। এটা একটা, তার মানে এটা একটা কাতার বা একটা শাড়ি। ঠিক আছে? তো এরকম হচ্ছে পেজ হচ্ছে এক এক রকম ইন্টারেস্টের সাপেক্ষে শাড়িগুলা তৈরি হয়। ঠিক আছে? তো এখানে যে সকল ব্যক্তিগুলার নির্দিষ্ট পছন্দ যাদের মিলে যায়, তারা এই সকল প্ল্যাটফর্মে এসে একত্রিত হয়। ঠিক আছে? আচ্ছা, তারপর ফেসবুক গ্রুপ, যদিও আলাদা কিছু না, ফেসবুক পেজ বা গ্রুপ প্রায় একই ধরনেরই, যাদের চিন্তা শক্তি, যাদের চিন্তা চেতনা, যদিও ফেসবুক গ্রুপটা অ্যাড মার্কেটিং এর ক্ষেত্রে খুবই কম ব্যবহৃত হয়, খুব কম, প্রায় নাই বললেই চলে। তো ফেসবুক গ্রুপটা যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহৃত, সেটা হচ্ছে ডিসকাশনের জন্য, একটা কমিউনিটি তৈরির জন্য সেখানে ফেসবুক গ্রুপটা মূলত তৈরি করা হয়। কারণ পেজে যেভাবে, গ্রুপে যেভাবে মেসেজে ডিসকাশন করা যায়, এই জিনিসটা পেজে ফ্যাসিলিটিসগুলো থাকে না, তো এটাকে ওইভাবে তৈরি করা হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট। পরবর্তীতে আমরা যেটা যাই ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে, অর্থাৎ যখন আমার একটা পেজ হয়ে গেল, পেজ হয়ে যাওয়ার পর এবার কি হচ্ছে, আমি পেজটাকে আমি পাবলিকলি আরো মানে একাধিক বা আরো লোকজনের মধ্যে আমি এটাকে রিচ করাতে চাচ্ছি, আরো পৌঁছে দিতে চাচ্ছি, আমার এটা প্রয়োজন। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একজন অ্যাড অ্যাকাউন্টের মেম্বার হতে হবে। যদিও আপনি একজন ফেসবুক হোল্ডার, তার মানে আপনি ফেসবুকের মেম্বার, কিন্তু ফেসবুকের মেম্বার মানে সকল ফেসবুকের মেম্বার কিন্তু অ্যাড অ্যাকাউন্টের মেম্বার না। আপনাকে ফেসবুক মেম্বার হওয়ার পরেই আপনাকে অ্যাড অ্যাকাউন্টের মেম্বার হতে হবে। সকল মেম্বারই অ্যাড অ্যাকাউন্টের মেম্বার না, অ্যাড অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে আপনাকে। ঠিক আছে? তো অ্যাড অ্যাকাউন্টে যখন আপনি প্রবেশ করবেন, অ্যাড অ্যাকাউন্ট আছে একটা প্ল্যাটফর্ম, এটা কিন্তু ফেসবুকের একটা নিজস্ব আলাদা প্ল্যাটফর্ম। এই অ্যাড অ্যাকাউন্টের সাথে কিন্তু ফেসবুক প্রোফাইল দুইটা কিন্তু আলাদা আলাদা সেকশন। এইটা যেমন একটা ট্রেনের প্ল্যাটফর্ম আলাদা বগি, এটাও ঠিক আলাদা বগি, দুইটাই আলাদা। তো অ্যাড অ্যাকাউন্টে যখন আপনি প্রবেশ করতেছেন, মানে অ্যাজ এ আপনি একজন বিজনেস হোল্ডার, আপনি প্রফেশনালি কি করতে চাচ্ছেন, আপনি হচ্ছে আপনার প্রোডাক্টকে সকলের সামনে রিচ করতে চাচ্ছেন,
সকল জনগণের সামনে বা আপনার কাঙ্ক্ষিত অডিয়েন্সের কাছে আপনি পৌঁছাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে অ্যাড অ্যাকাউন্টের প্ল্যাটফর্মে প্রবেশ করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে বিজনেস ম্যানেজার, সর্বশেষ যেটা থাকে 5 নাম্বার বিজনেস ম্যানেজার। অর্থাৎ বিজনেস ম্যানেজার হচ্ছে যে আমরা যে অ্যাড অ্যাকাউন্ট থেকে যে অ্যাডগুলোকে রান করতেছি, এই অ্যাডকে নিয়ন্ত্রণ করার জন্য, অর্থাৎ এই অ্যাড কোন সময় শুরু হবে, কোন সময় স্টপ হবে, কোথায় যাবে, মানে কোন অডিয়েন্সের কাছে যাবে, এই সার্বিক জিনিসগুলো দেখা, রিপোর্টিং করা এবং সবকিছু পরিচালনা করাই বিজনেস ম্যানেজারের মাধ্যমে হয়ে থাকে। আচ্ছা, তো এখানে মোটামুটি আমি একটা শর্ট ব্রিফিং দিলাম, যেটা হচ্ছে এটা হচ্ছে মোটামুটি ফেসবুকের ইকোসিস্টেম। এই ইকোসিস্টেমের মাধ্যমে ফেসবুকের অ্যাডগুলো রান হয়ে থাকে। ঠিক আছে, তো এটা মোটামুটি তো ক্লিয়ার না? আর কোনো বিষয় সম্পর্কে কোনো কনফিউশন আছে? আমরা কিন্তু ফেসবুক নিয়ে কাজ করতেছি, আমরা যারা ফেসবুক নিয়ে কাজ করতেছি, আমরা যদি ইকোসিস্টেম না বুঝতে পারি, মানে আমরা কাদেরকে নিয়ে কাজ করব সেটা না বুঝতে বলতে হবে না, তাই না? তো ইকোসিস্টেম এগুলো এই নিয়ে প্রশ্ন থাকলে একটু বলেন, এরকম প্রশ্ন আছে বা এই বিষয়টা ক্লিয়ার কিনা? প্রোফাইল পেজ, তারপর গ্রুপ, হ্যাঁ, এগুলো সব হচ্ছে ইকোসিস্টেমের মধ্যে, হ্যাঁ ইকোসিস্টেমের মধ্যে আওতাধীন। আচ্ছা, মানে এক লাইনে যদি পুরো ইকোসিস্টেমটা একটু বলা যায়। আচ্ছা, এক লাইনে বলতে গেলে আসলে বিষয়টা হচ্ছে ফেসবুক ইকোসিস্টেম হচ্ছে যে আমরা যে সকল টুলস এর মাধ্যমে, আমরা কি বলবো, টুলসই বলবো, টুলস বোঝা আছে কিনা? ঠিক আছে, আমরা যারা মেইনটেনেন্সে জব করি, আমরা টুলস বলতে বুঝি কি, স্ক্রু ড্রাইভার, তারপরে হচ্ছে মাল্টিমিটার, অ্যাভোমিটার, এগুলো আমরা বুঝি, তাই না? তো এরকম হচ্ছে টুলস মানে যে সকল জিনিসগুলো কাজকে সম্পাদন করার জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, তো ইকোসিস্টেমটা বলতে বোঝায় যে যে সকল টুলস এর মাধ্যমে একটা ফেসবুক অ্যাড পরিপূর্ণভাবে রান হয়, সেই সকল টুলসকে একত্রিতভাবে ফেসবুকের ইকোসিস্টেম বলে। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে তাহলে সরে যাচ্ছি। আচ্ছা, এখন আজকে যে বিষয়টা না, আমরা আসলে আমাদের মূলত ক্লাস করানোর পরিকল্পনা, সেটা হচ্ছে যে আসলে ফেসবুক অ্যাড যে পরিচালিত হয়, অর্থাৎ ফেসবুক অ্যাড যে আমরা দেখতে পাই ফেসবুকে, আমরা যখন নিউজ ফিডে ফেসবুকে যে সকল অ্যাডগুলো দেখতে পাই, এই ফেসবুক অ্যাডগুলো আসলে কোন অ্যালগোরিদমের মাধ্যমে আসে, এটার একটা সংক্ষিপ্ত ধারণা আমরা ইনশাআল্লাহ এখান থেকে নিব। যে আসলে আমরা যখন ফেসবুকে ঢুকতেছি, আমাদের সামনে যে অ্যাডগুলো আসতেছে, এই অ্যাডগুলো কেন আসতেছে, আর দ্বিতীয়ত কথা হচ্ছে ওই অ্যাডগুলাই কেন আসতেছে, অর্থাৎ ওই স্পেসিফিক অ্যাডগুলাই কেন আসতেছে, এই জিনিসগুলোকে আমরা একটু, এই অ্যালগোরিদমটা একটু বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন একটা বিষয় দেখেন, সেটা হচ্ছে যখন দেখবেন আমরা যখন নিউজ ফিডে সাধারণত ঢুকি, যখন আমরা নিউজ ফিডে যাই, যে কথাটা প্রথমে বলছিলাম যে নিউজ ফিড হচ্ছে আমাদের যে পছন্দ অপছন্দ, আমাদের যে ব্যক্তিগত চাহিদা, তার একটা প্রতিফলন কিন্তু আমাদের নিউজ ফিডে ঘটে। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে অনেক সময় যখন আপনি আপনার ফেসবুক প্রোফাইলে ঢুকবেন, আপনি নর্মালি চিন্তা করে এখন করে দেখতে পারেন যে আসলে আমরা যখন ফেসবুকে নিউজ ফিডে যাই, সাপোজ একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আপনার নেট আছে, সব ফোনে নেট আছে, আচ্ছা, আপনার ফোনে নেট নেই, মেয়েদের কারোর ফোনে নেট আছে? মেয়েদের কারোর ফোনে নেট নেই, আছে? আপনি তাহলে ফেসবুকে ঢুকেন এখন। আর ছেলেদের কার সবার নেট আছে? আচ্ছা, তুমিও ফেসবুকে ঢুকো। আচ্ছা, এবার যে বিষয়টা আমি একটু বুঝাতে চাচ্ছি, সেই বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করি। ফেসবুকে ঢোকার পর আমাকে মোবাইলটা দাও। আচ্ছা, এটা হচ্ছে ধরেন একটা ফেসবুক প্রোফাইল, এটা কার? আকাশের ফেসবুক প্রোফাইল, তাই না? এখন আপনি যখন ফেসবুক প্রোফাইলে ঢুকবেন, নিচে গেলাম তাই নাকি? আচ্ছা, যখন আমরা ফেসবুক প্রোফাইলে যাব, এই দেখেন একটা বিষয়, এই যে অ্যাড আসছে, দেখেন আমরা যখন ফেসবুক প্রোফাইলে নিউজ ফিডে যাচ্ছি, তখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি? একটা অ্যাড দেখতে পাচ্ছি। সেটা কিসের অ্যাড দেখতে পাচ্ছি? বিক্রয়.com এর, তাই না? বিক্রয়.com এ অ্যাড দেখতে পাচ্ছি। এখন এই বিক্রয়.com এ অ্যাড যখন আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমরা এজ এ কমন সেন্স চিন্তা করতেছি। ঠিক আছে, যখন আমরা বিক্রয়.com এ অ্যাড দেখতে পাচ্ছি, বিষয়টা কি বোঝা যাচ্ছে?
বিষয়টা বোঝা যাচ্ছে যে তার মানে আকাশ কোনো কিছু সে সেল করতে চায় বা সে কোনো কিছু কিনতে চায়, কোনো প্রোডাক্টকে সে সেল করতে চায় বা কোনো প্রোডাক্টকে সে কিনতে চায়। এই জিনিসটা কোথা থেকে শুরু হলো, এই জিনিসটা, এই যে প্রক্রিয়াটা কোথা থেকে শুরু হলো? সার্চিং এর মাধ্যমে। এক্স্যাক্টলি, যখন সে কোনো কিছু সেল করতে চাচ্ছে বা কোনো কিছু যখন সে কিনতে চাচ্ছে, সে কোনো না কোনো ভাবে হয় গুগল হোক অথবা ফেসবুক হোক, দুইটা প্ল্যাটফর্ম ব্যতীত আর কোনো প্ল্যাটফর্ম সাধারণত ইয়ে হয় না, সে কোনো না কোনো এক জায়গায় গিয়ে সে লিখছে যে মনে করেন এখানে সরি চলে গেছে বোধ হয় না, আচ্ছা একটু এখানে যে এটা অ্যাড আসছে এটা হচ্ছে একটা আইফোনে অ্যাড আসছে, ঠিক আছে? তার মানে বিষয়টা হচ্ছে সে ফেসবুকে হোক বা সে গুগলে হোক, সে একটা আইফোন সেকেন্ড হ্যান্ড সে কিনতে চাইছে, ঠিক আছে? যেই জন্য সে হয়তো বা কোনো না কোনো ভাবে সে সার্চ দিছিল, যেই সাপেক্ষে তার এটা আসছে। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে তার কিন্তু ইন্টারেস্ট আছে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট কেনার। এখন আপনি ফেসবুক যদি এখন আপনাকে এই অ্যাক্সেস দেয়, আপনি অ্যাজ এ বিজনেস হোল্ড, অ্যাজ এ অ্যাড মার্কেটার বা ডিজিটাল মার্কেটার, আপনি যদি ফেসবুককে জিজ্ঞাসা করেন, ফেসবুকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আসলে পুরনো ফোন কিনতে যাচ্ছে এরকম কিছু লোকজনের লিস্ট আমাকে দেন, ফেসবুক যদি আপনাকে দেয়, আপনি কি তাদের কাছে আপনার একটা পৌঁছে দিতে পারবেন না? সহজ হবে না জিনিসটা? জিনিসটা সহজ হবে। তো ফেসবুক মূলত এই কাজটা মূলত করে থাকে, যখন আমরা ফেসবুকে যাই, যাওয়ার পর আমরা যখন ফেসবুক যে সার্চ বার আছে এখানে গিয়ে আমরা যা যা লিখি প্রত্যেকটা জিনিসে হচ্ছে ট্র্যাকিং হয়, প্রত্যেকটা জিনিস ট্র্যাকিং হয়। আমরা যদি হচ্ছে সার্চ বারে গিয়ে লিখি অথবা আমরা যদি গুগল সার্চ বারে গিয়ে লিখি, এই প্রত্যেকটা জিনিস প্রতি মুহূর্তে ট্র্যাকিং হতে থাকে যে এই যেই জিনিসটা আপনি লিখছেন অর্থাৎ কিওয়ার্ডগুলা, এই কিওয়ার্ডগুলোর প্রতি আপনি কতটুকু ইন্টারেস্টেড, ঠিক আছে? সেটার উপর ডিপেন্ড করে আপনার কাছে মূলত এই অ্যাডগুলো আসতে থাকে। আচ্ছা, ওই উর্মির ফোনটা দাও, ধন্যবাদ। আচ্ছা, এখন দেখো এখানে আমরা যদি আমরা এই যে দেখেন এখানে একটা উর্মির ফোনে একটা অ্যাড আসছে, তাই না? উর্মির ফোনে একটা অ্যাড আসছে, একটা কি আসছে? একটা জামা কাপড়ের অ্যাড আসছে। জামা কাপড় কি একটা মহিলাদের, এটাকে কি বলে? 3 পিস বলে বুঝে না? 3 পিস বলে এটাকে। তো 3 পিসের একটা অ্যাড আসছে, এটা চলতেছে। এইটার বিষয়ে কথা বলবো যে এখন একটা চলতেছে যে এটার বিষয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের ক্লাসে এসে কথা বলবো। আচ্ছা, তো এখন যখন এখানে স্পন্সর্ড লেখা আছে না উপরে, এটা নাম হচ্ছে হেভেন ড্রেস, ঠিক আছে? তো যখন এই অ্যাডটা আসছে তখন কি জন্য আসছে? কারণ হচ্ছে উনি হয়তো বা কোনো কারণে সে কোনো প্রকার কোনো সে জামা কিনতে চাইছে বা সে জামা দেখতে চাইছে বা হয়তো সে কোনো জামা নিয়ে সে ট্রেডিং করতে চাইছে, তাই না? সে ইন্টারেস্ট দেখাইছে যে আমি 3 পিসের প্রতি, সেটা ইন্টারেস্ট মানে ফেসবুকে হোক বা গুগলকে হোক সে দেখাইছে। সেটা কিভাবে দেখাইছে? সার্চিং এর মাধ্যমে দেখাইছে। সে হচ্ছে হয় এই কিওয়ার্ডটা লিখে হয় ফেসবুকে গিয়ে সার্চ করছে অথবা সে হচ্ছে গুগলে গিয়ে সার্চ করছে। তবে এখানে একটা মজার ব্যাপারও আছে, সেটা হচ্ছে বর্তমান সময় এখন কিন্তু যে সকল ই কমার্স সাইটগুলো আছে, এই ই কমার্স সাইটগুলোতেও কিন্তু ফেসবুক তার অ্যাক্সেস নিচ্ছে। যেরকম হচ্ছে দারাজ, ঠিক আছে? দারাজে গিয়ে যখন আপনি কোনো কিছু সার্চ করবেন, হয়ে গেছে না, যখন আমরা দারাজে গিয়ে কোনো কিছু লিখে আমরা সার্চ করতেছি, এই অ্যাক্সেস কিন্তু ফেসবুক নিচ্ছে। আপনি দারাজে গিয়ে কোনো কিছু সার্চ করবেন, দেখবেন সেই দিন না হোক পরের দিন ফেসবুক ওই ধরনের প্রোডাক্টের অ্যাডগুলো আপনার সামনে আসতে থাকবে, ঠিক আছে? তো এই ধরনের অনেক ই কমার্স সাইটগুলো আছে যেগুলোর অ্যাক্সেস ফেসবুক এই ডেটাগুলো নেয়, ঠিক আছে? তবে এই ডেটার এই বিষয়গুলো কিন্তু আরো ভালোভাবে জানতে গেলে আমাদের সামনে ওয়েব অ্যানালিটিক্স আছে, আমরা ওয়েব অ্যানালিটিক্সে ডাটা রিলেটেড বিষয়গুলো নিয়ে আমরা পড়াশোনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? যে আসলে এই ডাটাগুলো আসলে কিভাবে অ্যানালাইসিস হয়, কিভাবে ডাটাগুলো নেওয়া হয়। আচ্ছা, আমরা যে প্রসঙ্গে ছিলাম সেটা হচ্ছে তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এখানে আমার যে ইয়েটা ছিল, যদি আমার ল্যাপটপে দেখা যায়, আমার লেখাগুলো যদি দেখা যায়, এখানে দেখেন যেখানে একটা স্ক্রিনশট দেওয়া আছে, আমার দেখি দেখা যাচ্ছে এখানে একটা স্ক্রিনশট আছে। হ্যাঁ, আজকে কারেন্টটা না থাকার কারণে যদি একটু সমস্যা হচ্ছে, একটু স্যাক্রিফাইস করে নেন আজকে মতো, হ্যাঁ, কারণ ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, এই কারণে আজকে না করা পারলাম না। আচ্ছা, এখানে দেখেন একটা রকমারি.com এর একটা অ্যাড আসছে, ঠিক আছে? এই রকমারি.com এর অ্যাড আসার কারণ থেকে বলেন তো আপনারা, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। তার মানে হচ্ছে বিষয়টা হচ্ছে কোন এক সময় হয়তোবা আমি সার্চ করেছি বা হয়তো আমি কোথাও এই প্রোডাক্টটা কিনছি, আমি হচ্ছে রকমারি.com থেকে কোনো না কোনো বই হয়তোবা কিনেছি বা হয়তোবা আমি রকমারি.com এর কোনো না কোনো পেজে হোক আমি কোনো না কোনো এঙ্গেজমেন্ট আমরা করছি। এঙ্গেজমেন্ট এবং ইন্টারঅ্যাকশন এই জিনিসগুলো আমি ইনশাআল্লাহ সামনে তার ইয়াতে বলতেছি, বলছি এই বিষয়টা আপনাদের মধ্যে ক্লিয়ার হয়ে গেলাম, তাই না? যে আসলে কিভাবে আমাদের কাছে মূলত অ্যাড গুলা আসে, ঠিক আছে?
তো আমাদের কাছে এখন এই প্রশ্নটাতে ক্লিয়ার কিনা যে আপনার কাছে বা আমার কাছে রকমারি.com এর অ্যাডটা কেন আসছে, এই বিষয়টা কি ক্লিয়ার? কারণ এই প্রশ্ন আসতে পারে যে আসলে আমার কাছে এত কোম্পানি আছে, এত পৃথিবীতে এত কোম্পানি আছে, এই রকমারি.com এর আইডি কেন আমার কাছে আসছে? কারণ হচ্ছে মেইন বেসিক হচ্ছে আমার ইন্টারেস্ট। আমি এখানে কোনো প্রকার আমার এঙ্গেজমেন্ট ছিল বা সার্চ করা হয়েছিল, আমার কোনো ইন্টারাকশন ছিল, যার কারণে মূলত হচ্ছে আমার এই অ্যাক্টিভিটিস এর কারণে সে হচ্ছে আমাকে এই জিনিসগুলো আমাকে প্রোভাইড করছে, দেখাচ্ছে। আচ্ছা, তো এই বিষয়টা আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ঠিক আছে, এরপর যে বিষয়গুলো, এবার আমরা কিছু টপিকস অর্থাৎ কিছু টার্মস এবং কিছু ডেফিনেশন আছে, এই ডেফিনেশনগুলো আমি বলবো, আপনার টার্মস এবং ডেফিনেশনগুলো অবশ্যই নোট করবেন। এই টার্মস এন্ড ডেফিনেশনগুলোর সামনে প্রত্যেকটা কথায় এই কথাগুলো আসবে, এবং এই টার্মসগুলো শোনা মাত্র যেন আপনার মাথায় কাজ করে যে এই জিনিসটা কি। কারণ এই টপিকসগুলো আপনি যখন সামনে কোনো বায়ারের সাথে, ক্লায়েন্টের সাথে কাজ করবেন, ক্লায়েন্ট কিন্তু আপনাকে এই কথাগুলো হরহামেশা বলে চলে যাবে, ঠিক আছে? আপনি যখন ফেসবুকে আপনি কোনো প্রকার অ্যাড ম্যানেজমেন্ট থেকে আপনি কোনো প্রকার সার্ভিস, কোনো হেল্প চাইবেন, তারাও এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলোই ব্যবহার করবে। যার কারণে ওই যে আমি একটা লাস্ট ক্লাসে একবার বলেছিলাম কি আপনাদেরকে, যে একটা ইংলিশে একটা প্যারাগ্রাফ দিয়েছিলাম যে আসলে ওরা কোন ধরনের ল্যাঙ্গুয়েজগুলো দেখেন ব্যবহার করে, এই জিনিসগুলো একটু মাঝে মাঝে আপনারা ফেসবুকে দেখুন হেল্পলাইন আছে না, ফেসবুকে ঢুকলে আপনি পাবেন, বা আপনি ফেসবুকে বা গুগলে আপনি সার্চ দিবেন যে ফেসবুক হেল্প সেন্টার, সেখানে গিয়ে দেখবেন যে আপনি যে কোনো আপনার কোনো সমস্যা নাই মনে করেন, সমস্যা নাই কিন্তু আপনি জানতে চাচ্ছেন, এইগুলা লিখে আপনি সার্চ দিবেন, তখন দেখবেন তারা আপনার কাছে খুব সুন্দর কিছু প্যারাগ্রাফ দিবে, এবং তারা কোন ধরনের ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করে, তারা দেখবেন যে ইন্টারেকশন, এঙ্গেজমেন্ট, এই জিনিসগুলোকে খুব সিপিআর এই কথাগুলো এক টানে বলে চলে যাবে। তো এই জিনিসগুলো যদি আপনি তখন ক্যাচ না করতে পারেন, তখন আপনি মেইন সিনোপসিসটা বুঝতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কিছু টার্মস অ্যান্ড ডেফিনেশনগুলো, এই জিনিসগুলো আপনারা এই টপিকসগুলো আপনারা নোট করেন। যদিও শীট দেওয়া হবে, তবে আমি চাচ্ছি যে আপনারা টপিকসগুলো সব নোট করেন, মানে হচ্ছে সংজ্ঞাগুলো, টপিকসগুলো নোট করেন, বাকি যা লেখার সংজ্ঞার উত্তর দেওয়া আছে আমার শীটে, ইনশাল্লাহ শীট দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এবার যে বিষয়টা আসলে আমি প্রথমে যে বিষয়টা বলতে, সেটা হচ্ছে ইন্টারেকশন। ইন্টারেকশন জিনিসটা কি? ইন্টারেকশন হচ্ছে যে আমরা এই যে কিছুক্ষণ আগে উর্মির একটা অ্যাড দেখছিলাম ফোনে, তাই না? এখানে ইন্টারাকশন বলতে আসলে কি বোঝায়? ইন্টারাকশন বলতে বোঝাচ্ছে যে যখন কোনো প্রকার কোনো অ্যাড আপনাদের সামনে আসে, বা যে কোনো পোস্ট, শুধুমাত্র অ্যাড না, যে কোনো পোস্ট, আপনি ব্যক্তিগতভাবে একটা পোস্ট দিচ্ছেন, ঠিক আছে, ব্যক্তিগতভাবে একটা পোস্ট দিচ্ছেন, অথবা কোনো কোম্পানি একটা অ্যাড রান করছে, সেই অ্যাডে যখন আপনি কোনো প্রকার কোনো লাইক, কমেন্ট, শেয়ার, আবার ইমোজি, ইভেন ওই যে অনেকে কি বলে লাইকের মধ্যে অনেকগুলো থাকে না, হার্ট থেকে এরকম, এই সব কিছু কিন্তু এভরিথিং ইজ ওয়ান, একটা জিনিসই প্রকাশ করে, সেটা হচ্ছে ইন্টারাকশন, রিয়াকশন, হ্যাঁ রিয়াক্ট, ঠিক আছে? অনেকে কি করি যে দেখবেন যে সাপোজ আপনারা হচ্ছে কোনো প্রকার কোনো একটা অ্যাড আসছে, সেই অ্যাডটা হচ্ছে যেটাকে আসলে আপনাদের উচিত, আমরা যেটাকে অপছন্দ করছি, তাই না? একটা অ্যাড আসছে, যেমন মনে করেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মনে করেন একজন কেউ গালিমন্দ করছে, কি করছে, একটা গালমন্দ করছে, ঠিক আছে? এখন বিষয়টা হওয়া উচিত ছিল যে মনে করেন না, এটা না, এই প্রসঙ্গ বাদ দিই, এটা না, মনে করেন এই প্রসঙ্গ বাদ দিই, এটা সেন্সিটিভ কেস, মনে করেন হিরো আলম ধরেন, ঠিক আছে? ও কি করছে, বিভিন্ন সময় গান গায় না, দেখেন না, বিভিন্ন সময় গান গায়, অনেক ভাইরাল টাইপের গান গায়, খুব কমেডি টাইপের অনেক সময় মিউজিক ভিডিও করে, তাই না? তো আমরা কি করছি দেখেন, কত সুন্দর একটা স্ট্র্যাটেজি, আমাদের মাধ্যমে তার মার্কেটিং হচ্ছে। আপনি যখন সে ভিডিওটা দিচ্ছে, দেওয়ার পর আপনারা ওইটাকে কি করছেন, হাহা রিয়েক্ট দিচ্ছেন, মানে আপনি বিষয়টাকে পছন্দ করছেন না, আপনি ফানি নিচ্ছেন, বাট সে কিন্তু প্রফেশনাল, সে তার ফানি হিসেবে করে নাই, সে অ্যাজ এ প্রফেশনাল সিঙ্গার হিসেবে সে ভিডিওটা আপলোড করছে, বাট আপনি কি করছেন, সেখানে হাহা রিয়েক্ট দিচ্ছেন। আলটিমেটলি ফেসবুক কি হাহা রিয়েক্ট বুঝতেছে? ফেসবুক হাহা রিয়েক্ট দেয়, কিন্তু ফেসবুক হাহা রিয়েক্ট কাউন্ট করে না, ফেসবুক ইন্টারাকশন কাউন্ট করে। এই যে আপনার একটা অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিস হলো একটা ইন্টারাকশন। যখন আপনি হাহা রিয়েক্ট দিলেন, তখন ফেসবুক বুঝে যে মনে করেন 100 জন, সাপোজ সারা বাংলাদেশে 100 জন লোক আছে, 100 জন লোকের মধ্যে 30 জন লোক ওইখানে হাহা রিয়েক্ট দিছে, তার মানে ফেসবুক বুঝতে পারছে এই লোকটা পপুলার পারসন। এবার ফেসবুক কি করে, তার নিজস্ব অ্যালগরিদমে এই লোকটাকে অর্গানিক ভাবেই সে এই রিচটাকে সবার কাছে পৌঁছে দেয়, এটাকে রিচ করে দেয়। আলটিমেটলি বিষয়টা কি দাঁড়ালো, আপনি কিন্তু কি করলেন, এই হাহা রিয়েক্টের মাধ্যমে তাকে আরো রিচ বাড়াই দিলেন,
রিচ বাড়িয়ে দিন। তাহলে বিষয়টা হচ্ছে যখন এই ধরনের কোনো সিচুয়েশন আসবে তখন আমাদের কি করা উচিত? কিছুই করা উচিত না, ঠিক আছে? চুপ করে যদি কোনো কারণে ভিডিও থাকে ওই ভিডিও আপনি স্কিপ করে চলে যাবেন। ভিডিও অনেক সময় কি হয়, ভিডিও অটো প্লে হয়ে যায় না, যে যদি ওখানে ফেসবুকে দুইটা অপশনই আছে, অটো প্লে ভিডিও অফও করা যায়, জানেন তো সবাই না? আচ্ছা, তো হচ্ছে যখন অটো প্লে থাকে তখন যখন অটো প্লে হয়ে যাবে তখন তো মানে অটো প্লে যখন থাকা মাত্রই যখন আপনি ওইটা স্ক্রল করলেন সেটা যদি মিনিমাম 2 সেকেন্ডের জন্য যদি আপনি দেখে ফেলেন বা 2 সেকেন্ডের জন্য সেটা যদি রান হয়ে যায়, আপনি দেখেন না রান হয়ে গেছে, তখন কিন্তু আপনার ইন্টারাকশন হয়ে যাবে। বুঝতে পারছি? হ্যাঁ, ভিউ কাউন্ট হবে এখানে। এইটা প্রত্যেকটা ট্রাফিক হিসেবে কাউন্ট হবে, এই যে প্রত্যেকটা এক একটা ট্রাফিক একজন এটা দেখছে, ঠিক আছে? এই কারণে আমি সাধারণত যেটা করি হচ্ছে আমি এই অটো প্লে ওটা বন্ধ করে রাখি আর কি, ঠিক আছে? কারণ হয়তো জিনিস অনেক সময় আমরা স্ক্রল করছি, একটা জিনিস আমি মানে ভুল করে আমি দেখেই ফেলতে পারি, তাই না? বা রান হয়ে গেছে, তো সেটা কি হয়ে যাচ্ছে, সেটাই আপনাকে ইন্টারাকশন হিসেবে কাউন্ট করছে এবং সেই রিলেটেড পোস্টগুলো আপনার সামনে আসতে থাকবে। আচ্ছা, তো যে বিষয়টা বলছিলাম, তো এই বিষয়গুলো হচ্ছে যখন এরকম কোন সিচুয়েশন আসবে আমাদের হচ্ছে এই জিনিসগুলোকে স্কিপ করে যাওয়া যদি আপনার পছন্দ না করেন, ঠিক আছে? তো আমরা তাহলে ইন্টারাকশন বলতে আসলে কি বুঝালাম? ইন্টারাকশন বলতে বোঝাচ্ছে যে যখন কোনো ভিডিও আসে যে কোনো প্রকার, আপনি যখন একটা পোস্ট দিলেন, এবার ব্যক্তি পর্যায়ে যেটা বলছিলাম যে ব্যক্তি পর্যায়ে আপনি যখন কোনো একটা পোস্ট দিচ্ছেন, আপনার পোস্টে কি হচ্ছে? লাইক হচ্ছে না, লাইক হচ্ছে, শেয়ার হচ্ছে না, এগুলো কি হচ্ছে? আপনি যখন একটা পোস্ট দিলেন সেই পোস্ট আমি লাইক করলাম, তাহলে কি হলো? আমার একটা ইন্টারাকশন হয়ে গেল, তাই না? তখন কি ফেসবুক কি বুঝলো যে আপনার সাথে মানে আকাশের একটা পোস্টে আমি যখন লাইক দিচ্ছি তখন ফেসবুক বুঝছে যে আকাশের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা ভালো। তখন কি করবে? আকাশ পরবর্তীতে যখন পোস্টগুলো দিবে সেই পোস্টগুলো আমার সামনে খুব দ্রুত সে সামনের দিকে নিয়ে আসবে, ঠিক আছে? তো এইভাবে মূলত হচ্ছে ইন্টারাকশন গুলো হয় পরস্পরের মধ্যে আদান প্রদান। হ্যাঁ, পরস্পরের মধ্যে, হ্যাঁ, যে প্রত্যেকের প্রতি এক একজনের একজনের অ্যাকশন এবং রিয়াকশন এর মাধ্যমে মূলত হচ্ছে ইয়াগুলো হচ্ছে। সাথীপু হাসতেছে কেন? কারণ কি বলেন তো? আমার নাম ও পড়ান, শাহ পড়ান, সরি। এই জন্য কি? আচ্ছা ঠিক আছে। আরে ভাই আমার তো নাম নিয়ে কথা না। আচ্ছা ঠিক আছে ওকে। কারো কি কোনো বোরিং লাগতেছে? কোন বোরিং লাগলে কারো যদি ব্রেক প্রয়োজন হয় কাইন্ডলি বলবেন। আমি কিন্তু এই কথাগুলো আপনাদের কাছে বারবার অনুরোধ করে বলি, আমি 10 মিনিট আপনাদেরকে ব্রেক দিব, কিন্তু আমি কথা বলবো সেই কথা আপনারা শুনবেন না, এটা হবে না। আমি কিন্তু এখানে যে আসছি, যদিও কথাগুলো একটা অপ্রাসঙ্গিক, আমি বলে ফেলি যে আমি এখানে আসছি, এখানে অনেকগুলো লোকের শ্রম আছে। বিশেষত আমাদের ইকবাল ভাই এখানে প্রচুর পরিমাণে শ্রম ওনার এখানে আছে। এখানে এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট করা আমার আশা এবং আমার এই ডিউটির মধ্যে, কারণ আমার আজকে অফ ডেতে আমার রিল্যাক্স থাকার কথা। আমি কিন্তু কোনো অফ ডেতে তার মানে আমি কোনো রিল্যাক্স থাকছি না। তা আমি যখন আসছি আপনার জন্য নোটশিট তৈরি করছি, আপনাদের জন্য বোঝানোর চেষ্টা করছি। আমি মূলত এটা চাচ্ছি যতটুকু কথা আমি আপনাদেরকে বলছি আপনারা ততটুকু কথা রাখেন, ঠিক আছে? আপনি দরকার হলে 10 মিনিটই নেন, কোনো সমস্যা নেই, বাট কথাগুলো রাখেন, ঠিক আছে? আপনাদের ব্রেক দরকার হলে আপনারা ডেফিনেটলি যে কেউ নিঃসন্দেহে বলে ফেলতে পারেন যে আমার 5 মিনিট বা 10 মিনিট ব্রেক লাগবে, আমরা ব্রেক দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? এখন অলরেডি 11:40 বাজছে, 20 মিনিট পরে আমরা একটা ছোটখাটো 10 মিনিটের ব্রেক দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, প্রসঙ্গে আসি। তাহলে আমরা ইন্টারাকশন বিষয়টাকে আমরা বুঝতে পারলাম কিনা? ঠিক আছে। আচ্ছা, এবার বিষয়টা যেটা আসতেছে সেটা হচ্ছে আচ্ছা, যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে ইমপ্রেশন। এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইন্টারাকশন এবং ইমপ্রেশন দুইটা কিন্তু শুনতে একই রকমই মনে হয়, ঠিক আছে? বাট দুইটার কিন্তু কাজ দুই রকম, ঠিক আছে? আচ্ছা, সেটা হচ্ছে ইমপ্রেশন অর্থ হচ্ছে, ইমপ্রেশনের মানেও হচ্ছে যে এটা ওয়ান কাইন্ড অফ এঙ্গেজমেন্ট, বাট পরিপূর্ণভাবে না। আসলে ফেসবুক মূলত ইমপ্রেশনকে কাউন্ট করে। আমরা যে ইন্টারাকশন করছি অর্থাৎ লাইক এবং শেয়ার, কমেন্ট এগুলো করছি, এটাতে ফেসবুক যতটুকু গুরুত্ব দেয় তার চেয়ে অনেক বেশি পরিমাণ গুরুত্ব দেয় ইমপ্রেশনে। অর্থাৎ আমরা দেখবেন আমাদের পরবর্তীতে সামনে আসবে সিটিআর, যেটা ঠিক আছে, ক্লিক থ্রু রেট, ঠিক আছে, এটা সামনে আসবে। এই জিনিসটাকে মূলত কাউন্টিং এর জন্য ইমপ্রেশনকে ফার্স্টে কাউন্টিং করে, ঠিক আছে? ফেসবুক ইমপ্রেশনকে কাউন্ট করে অ্যাজ এ বিজনেস স্ট্র্যাটেজি, ঠিক আছে? তারা ইমপ্রেশনকে খুব বেশি কাউন্ট করে। আচ্ছা, ইমপ্রেশন জিনিসটাকে, ইমপ্রেশন অর্থ হচ্ছে যে এটাও ওয়ান কাইন্ড অফ ভিউ, মানে এঙ্গেজমেন্ট, যে কথাটা বলছিলাম এটা হচ্ছে একটা ভিউ। বাট বিষয়টা হচ্ছে যে আমাদের সামনে যখন কোনো ভিডিও আসে বা আমাদের সামনে যখন কোনো প্রকার ওয়েব পেজ আসে, আমরা সেই ওয়েব পেজে কতবার যাচ্ছি
কতবার যাচ্ছে আমরা একটা ভিডিও, অনেক সময় আমাদের সামনে কমার্শিয়াল ভিডিও আসে না, ভিডিওটা অনেক ইমোশনাল টাইপের ভিডিও, অনেক কমার্শিয়াল ভিডিও অনেক ইমোশনাল টাইপের হয় না, বা অনেক কি হয় মিউজিক ভিডিও টাইপের হয় না। হ্যাঁ, আমরা কি করছি ভিডিওগুলো একাধিকবার দেখতেছি, দেখি না? এই যে একাধিকবার দেখার যে কাউন্টিংটা, এই কাউন্টিংটা ইমপ্রেশনের মাধ্যমে কাউন্ট হয়। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে আপনার সামনে কোনো প্রকার অ্যাড আসলো, সেই অ্যাডটাকে আপনি যদি 3বার অ্যাড আপনার সামনে বিষয়টা বোঝার চেষ্টা করেন, আপনার সামনে অ্যাড আসলো একবার, আপনি সেই অ্যাডটাকে রিপ্লে করে দেখছেন কয়বার? 3বার, 4বার, 5বার। এই 3বার, 4বার, 5বার এটা হচ্ছে ইমপ্রেশন। ঠিক আছে, এটা হচ্ছে ইমপ্রেশন। ইমপ্রেশনকে ফেসবুক কেন এত গুরুত্ব দেয় বলতে পারবেন? কমন সেন্স, কমন সেন্স চিন্তা করেন তো, কেন এত গুরুত্ব দেয়? কেন আকর্ষণ বেশি পাচ্ছে? দাঁড়ান, হ্যাঁ কেন? প্রায় কাছাকাছি চলে গেছে না, তারপরে হ্যাঁ, তারপর এখানে এখানে বিষয়টা এই দুইটার সাথে একটা বিষয়টা ঠিক আছে, আপনি দুইজনের ঠিক আছে। আসলে বিষয়টা হচ্ছে আপনি যখন কোনো একটা ভিডিও বা একটা অ্যাড, আপনি একই কাজ আপনি একাধিকবার করতেছেন, একটা অ্যাড আপনি যখন 3বার একটা ভিডিও দেখতেছেন, 2বার ভিডিও দেখতেছেন, তার মানে কি আপনি মোস্ট পটেনশিয়াল একজন পারসন। আপনি ফেসবুকের কাছে ওই কোম্পানির জন্য একটা মোস্ট পটেনশিয়াল পারসন। আপনি একটা অ্যাড আপনি দেখবেন, অনেক থাই বিজ্ঞাপন অ্যাড হয়, যেগুলো আমি ব্যক্তিগতভাবে আমার পার্সপেক্টিভ থেকে বলতেছি, অনেক থাই বিজ্ঞাপন অ্যাড আসে, যে অ্যাডগুলো সামাজিক অনেক চিত্রকে তুলে ধরে, যদিও এটা একটা কমার্শিয়াল অ্যাড। ঠিক আছে, তো এই অ্যাডগুলো আমার অনেক সময় কি হয় 2বার 3বার করে দেখা হয়ে যায়। তো তখন কি হয়, তার ফেসবুক কি বুঝে যে তার মানে এই প্রোডাক্টের প্রতি তার আগ্রহটা অনেক বেশি। সে একটা জিনিসকে, একটা হচ্ছে যে এঙ্গেজমেন্ট কি, আপনি লাইক দিয়ে চলে গেছেন শেষ, বাট ইমপ্রেশন হচ্ছে কি আপনি ওই জিনিসটাকে একাধিকবার দেখতেছেন, একই প্রোডাক্ট একাধিকবার দেখতেছেন। এইটাকে ফেসবুক এই জন্য এত বেশি গুরুত্ব সহকারে দেখে। ঠিক আছে, এই কারণে ফেসবুক হচ্ছে, আমি যে কথাটা বলছিলাম যে ক্লিক থ্রু রেট, যে আমরা সামনে কথা বলবো, এই ক্লিক থ্রু রেটের ক্ষেত্রে ফেসবুক এই ইমপ্রেশনকে খুব বেশি কাউন্টিং করে। আপনারা যখন এই যে আপনারা হয়তো বা নিজে থেকে আমি যতটুকু শুনলাম, তো অনেক হয়তো অ্যাড রান করছেন, সেখানে দেখবেন সিটিআর নামের একটা অপশন আছে, সিটিআর নামের অপশন, ওখানে দেখবেন কাউন্টিং ওঠে, সিটিআর একটা কিছু কাউন্টিং ওঠে। এই সিটিআর কাউন্টিংটা হয় মূলত এই ইমপ্রেশনের একটা অন্যতম কারণ, শুধুমাত্র ইমপ্রেশনই না, আরেকটা জিনিস আছে সেটা আমি কথা বলছি। আচ্ছা, তো এখন আমি কি ইমপ্রেশন জিনিসটাকে বোঝাতে পারছি? তাহলে আমরা দুইটা বিষয় নিয়ে কথা বলছি, তাই না? একটা কি বলছি ইন্টারাকশন, আর সে ইমপ্রেশন। এই জিনিসগুলো কিন্তু অলমোস্ট শুনতে কিন্তু সেম মনে হয়, এই জন্য বলছি যে আপনারা এই জিনিসগুলোকে মাথার মধ্যে ওইভাবে আলাদা ক্যাটাগরি করে রাখেন, যাতে করে শুনলে আপনি বুঝতে পারেন আচ্ছা ইমপ্রেশন এবং ইন্টারাকশন এক জিনিস না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা যে প্রসঙ্গে আসবো, ব্যাপারটা হচ্ছে ক্লিক জিনিসটা কি? আচ্ছা, ক্লিক জিনিসটা হচ্ছে যে যখন আপনার সামনে আমরা কি করছি, এই যে আমার সামনে রকমারি অ্যাড আসলো না, তাই না? বা আপনার সামনে হচ্ছে যে ভিডিওগুলো অটোমেটিক প্লে হয়ে যায়, এটা ডিফারেন্ট থিং। বা অনেক সময় অনেক লিঙ্ক আসে না, মানে অনেক ছবি দিয়ে কি করে একটা ওয়েব অ্যাড্রেসে লিঙ্ক দিয়ে দেয় না? হ্যাঁ, এই যে এখন কি হয়, আপনার যখন যে জিনিসটার প্রতি আপনার ইন্টারেস্ট ফিল করতেছেন, যেমন রকমারি.com একটা অ্যাড আসছে, আমি একটা জিনিসটা সামনে করি। আচ্ছা দেখেন, এখানে যখন আসতেছে, দেখেন এখানে ছোট্ট করে লেখা আছে, যদিও লেখাটা বোঝা যাচ্ছে না, আপনারা হয়তো দেখতে পাবেন না, এখানে শপ নাও নামের একটা অপশন আছে, শপ নাও। ঠিক আছে, অর্থাৎ বা এরকম লেখা থাকবে যে বুক নাও, বা লেখা থাকবে যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, বা লেখা থাকবে বাই নাও, এই ধরনের লেখাগুলো লেখা থাকে। তো বিষয়টা কি হয়, আপনারা যদি ক্লিক করেন তখন বিষয়টা কি দাঁড়ায়, যে আপনার একটা ক্লিক পড়ে গেল। বিষয়টা কিন্তু সকল ক্লিক কিন্তু ক্লিক না। ঠিক আছে, ক্লিক বলতে বোঝাচ্ছে সকল প্রকার অ্যাকশন বাটনকে বোঝাচ্ছে। অ্যাকশন বাটন কিন্তু আমি কথা বলছিলাম, অ্যাকশন বাটনে কিন্তু আমি অলরেডি বলেছি, না? কি বলছি বলুন তো? হ্যাঁ, খুব সুন্দর বাংলা ভাষায় কথা বলছি। ঠিক আছে, আপনি বাংলা বলতে অ্যাকশন বাটন আসলে ঠিক আছে, আর একটু করে বুঝতে হবে। অ্যাকশন বাটন হচ্ছে যে আমাদের সেই বাটনগুলো যে প্রত্যেকটা বাটনে ইন্টারাকশন হয়, এঙ্গেজমেন্ট হয়, ইন্টারাকশন ভুল বললাম, এঙ্গেজমেন্ট হয়। ঠিক আছে, তো আপনি যখন যে কোনো বাটনে ক্লিক করছেন, কি বললাম, অ্যাকশন বাটনগুলোতে ক্লিক করছেন, ক্লিক করার পর তখন যেই ভিউটা ওপেন হয়, অর্থাৎ একটা হয় একটা ওয়েব পেজ ওপেন হবে, তাহলে একটা ভিডিও ওপেন হবে, কিছু না কিছুটা ওপেন হবে, একটা ল্যান্ডিং পেজ ওপেন হবে, তাই না? তো এই যে আপনি ক্লিক করলেন, এটা একটা ক্লিক হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ক্লিক। এবার বিষয়টা হচ্ছে যে যদি এরকম প্রসঙ্গক্রম যদি এরকম হয় যে আপনি ওয়েব পেজে চলে
চলে যাওয়ার পর এইবার আপনি ওই পেজে গিয়ে আপনি বিভিন্ন প্রোডাক্ট ভিউ করতেছেন, বিভিন্ন প্রোডাক্ট দেখতেছেন, এগুলো কি ক্লিক হিসেবে কাউন্টিং হবে? এগুলো কিন্তু ক্লিক হিসেবে কাউন্টিং হবে না। ফেসবুকের কথা ছিল যে আপনাকে একটা অ্যাকশন বাটন আমি দিয়ে দিছি, এইটাতে ক্লিক করার পর আপনার নিজস্ব জগতে চলে যাবে, এরপর ভাই আমার দায়িত্ব নাই। আপনারা দেখবেন একটা জিনিস এখন ফেসবুক এই জিনিসটা করে, আপনারা হয়তো খেয়াল করছেন কিনা, যে যখন ফেসবুকে এই জিনিসটাকে নতুন আপডেট আসছে, এটা খুব সম্ভবত 5-6 মাস হয়েছে বোধহয়, যে যখন ফেসবুকে কোনো এক্সটার্নাল লিঙ্ক দেওয়া থাকে, কোন এক্সটার্নাল লিঙ্ক অর্থাৎ কোনো ওয়েব পেজ লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, যখন এই যে অ্যাকশন বাটন আপনি ক্লিক করেন, ক্লিক করার পর ফেসবুক তখন আপনার সাথে রিকনফার্ম হতে চায় যে আপনি এই এক্সটার্নাল লিঙ্কে প্রবেশ করতে চান কিনা। কারণ হতে পারে যে আপনি যে এক্সটার্নাল লিঙ্কে আপনি ঢুকতেছেন সেখানে অনেক বিপদ আপদ থাকতে পারে, অনেক হচ্ছে আপনাকে হ্যাকিং হয়ে যেতে পারে, আপনার পার্সোনালি ডাটা নিয়ে যেতে পারে, তো ফেসবুক এই দায়ভার নেবে না, ঠিক আছে। এই জন্য ফেসবুক আপনার কাছে রিকনফার্ম হয় যে আপনি আসলে কি ঢুকবেন, ঠিক আছে। দেখবেন আমি যদি আসলে থাকলে হয়তো দেখাতে পারতাম, দেখছি হয়তো। তো এই জিনিসগুলো এই এক্সটার্নাল লিঙ্ক গুলোতে, ঠিক আছে। তো আমরা যে কথাগুলো বলছিলাম কিছুক্ষণ আগে, আমরা ক্লিক নিয়ে কথা বলছিলাম, তো আমরা 3টা বিষয় নিয়ে কথা বলছি অলরেডি, ঠিক আছে। কি কি বলছি আমরা বলেন তো? ইন্টারাকশন, ইমপ্রেশন, ক্লিক। হ্যাঁ, ইন্টারাকশন, ইমপ্রেশন, ক্লিক। এবার আমরা কথা বলবো সেটা হচ্ছে রিচ। রিচ কি জিনিস? রিচ হচ্ছে যে মূলত আমরা বাংলা যেটা বুঝতে পারি, রিচ মানে কি? পৌঁছানো, পৌঁছে যাওয়া, ঠিক আছে। অর্থাৎ যখন কেউ কোনো অ্যাড রান করে, সেই অ্যাডটা যাদের কাছে পৌঁছাচ্ছে, এই পৌঁছানোর প্রক্রিয়াটাকে রিচ বলে, সহজ কথা, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে বিষয়টা মনে করেন যে কোনো একজনের কাছে, মনে করেন 10 জনের কাছে অ্যাডটা, বিষয়টা বুঝান, 10 জনের কাছে অ্যাড গেল, এই অ্যাডটা 10 জন লোক 3 বার করে দেখলো, তাহলে আপনারা কি বলতে পারবেন যে এখানে আসলে ইমপ্রেশন কতটুকু হইলো আর রিচ কতটুকু হইলো? 10 জন লোক, 10 জনের কাছে একটা অ্যাড পৌঁছে গেছে, ভিডিও অ্যাড, সে অ্যাডটা সবাই 3 বার করে চালাইছে, রিপ্লে করে করে দেখছে। এখন এখানে রিচ কতটা হইলো, কয়টা রিচ হলো এবং কয়টা ইমপ্রেশন হলো? স্যার ইমপ্রেশন 30, রিচ 10। এক্স্যাক্টলি, খুব দারুণ, আলহামদুলিল্লাহ। দেখ আপনার বিষয়টা বুঝতে পারছেন, তার মানে এটা ক্লিয়ার। আচ্ছা, তাহলে রিচ হলো এটা, ঠিক আছে। তো রিচ সাধারণত যার কাছে পৌঁছে গেলেই এটা রিচ। আচ্ছা আচ্ছা, এরপর আমরা আসবো যেটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে সিটিআর। আমাদের ফেসবুকে সিটিআর শব্দগুলো খুব বেশি থেকে বেশি আসবে, যারা মূলত আমরা অ্যাড রিলেটেড কাজ করব, আমাদের সিটিআর শব্দগুলো খুব বেশি আসবে, এবং এই সিটিআর নামেই আসবে, ফুল ফর্মটা আসে না। সিটিআর ফুল ফর্ম হচ্ছে ক্লিক থ্রু রেট। ক্লিক থ্রু রেট, আচ্ছা, ক্লিক থ্রু রেটটা মূলত কি? আসলে ক্লিক থ্রু রেট মূলত যেটা বোঝাচ্ছে যে এটা হচ্ছে আপনার ক্লিক এবং ইমপ্রেশন। আপনি জিনিসটা একটু সহজভাবে বলি, এখানে বোঝাচ্ছে যে মানে এই জিনিসটাকে আপনারা একটু সহজভাবে নেন, যদিও এটা আমি ডেফিনেশন আকারে বলছি না, সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে যে কথাটা কি আছে, ক্লিক, তারপরে কি আছে থ্রু, তারপরে আছে রেট। আচ্ছা, এখন কথা হচ্ছে ক্লিক তো ক্লিকই, তার মানে কি এই ক্লিক সিটিআর এর মধ্যে ক্লিকের একটা কার্যক্রম আছে, তাই না? আচ্ছা, এবারে বলছে থ্রু মানে যার মাধ্যমে, তাই না? এবার হচ্ছে রেট, আনুপাতিক হার। আচ্ছা, এখন এইখানে বিষয়টা হচ্ছে যে ক্লিক করলো ডেফিনেটলি সে কি করলো, বিষয়টা দেখলো না, তাই না? সেটা ভিডিও হতে পারে বা সেটা অ্যাড মানে ওয়েবসাইটও হতে পারে, তাই না? তাহলে এখানে 2টা বিষয় মূলত জড়িত, সিটিআর এর সাথে 2টা বিষয় সবসময় জড়িত থাকে, একটা হচ্ছে ক্লিক আর একটা হচ্ছে ইমপ্রেশন, ঠিক আছে? যে আমরা যখন যে কেউ এটা ক্লিক করবে, এই কথার মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে যে অর্থাৎ ক্লিক এবং ইমপ্রেশন এই 2টার সমন্বয়কে মূলত আসলে সিটিআর বলে, সহজ বাংলা ভাষায়, ঠিক আছে? যে কি পরিমাণ ক্লিক পড়লো এবং কি পরিমাণ এটাতে ইমপ্রেশন পড়লো, মানে ভিডিওগুলো দেখলো, কতবার দেখলো, ঠিক আছে? এই দুইটার, এই যে কিছুক্ষণ আগে বলছিলাম না যে ফেসবুক ইমপ্রেশনকে খুব বেশি কাউন্ট করে, এই সিটিআর এর ক্ষেত্রে এই বিষয়টাই হবে। সিটিআর এর ক্ষেত্রে ফেসবুকে 2টা জিনিসকে কাউন্ট করে, যে আপনি যে কোনো পোস্ট দিলে সেই পোস্টে কতটুকু ক্লিক হচ্ছে এবং সেই পোস্টটাকে বা সেই ভিডিওটাকে কতবার দেখা হচ্ছে, এই 2টা জিনিসকে ফেসবুক খুব বেশি কাউন্টিং করে এবং ফেসবুক গুরুত্ব দেয়। এই কারণে এই সিটিআর নামের শব্দটা, সিটিআর মানে হচ্ছে এই ক্লিক এবং ইমপ্রেশন এই 2টার সমন্বয়। বিষয়টাকে বুঝতে পারছি? সিটিআর মানে কি হলো তাহলে, যে ক্লিক এবং ইমপ্রেশন, অর্থাৎ কতজন ক্লিক করলো এবং হচ্ছে কতজন সেই অ্যাড হোক, সেই ওয়েবসাইট হোক বা যেটাই হোক, ল্যান্ডিং পেজ যেটাই হোক না কেন, সেটা কতবার দেখলো,
ঠিক আছে, এইটাকেই বলবে হচ্ছে সিটিআর। ঠিক আছে, অর্থাৎ ক্লিক থ্রু রেট। আচ্ছা ঠিক আছে, এরপর যে বিষয়টা, একটা বিষয় আসছে সেটা হচ্ছে অ্যাডভার্টাইজার বিড। এই শব্দটা আপনাদের অনেক বেশি আসবে। অ্যাডভার্টাইজার বিড, আসলে অ্যাডভার্টাইজার কারা? অ্যাডভার্টাইজার কারা? তারা বিজ্ঞাপন দেয়। যারা বিজ্ঞাপন দেয়। আপনারা কি অ্যাডভার্টাইজার? আপনারা কি তাহলে? আমরা কি? অ্যাডভার্টাইজার হচ্ছে যারা কোম্পানিকে বিলং করে, যারা সেই কোম্পানিকে বিলং করে তারা হচ্ছে অ্যাডভার্টাইজার, আর আপনি হচ্ছে মার্কেটার। ঠিক আছে, তো এখন বিষয়টা হচ্ছে যখন কোনো অ্যাডভার্টাইজার বিড, অর্থাৎ বোঝাচ্ছে যে বিজ্ঞাপনের যে মানে যে প্রোডাক্টের যে ওনার, সে ওনার বিড মানে তো বুঝতে পারছেন একটা অ্যামাউন্ট অফ মানি যেটাকে বিডিং করা হচ্ছে। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে যে যখন ফেসবুকে কোনো প্রকার কোনো অ্যাড দেখানো হয় বা কোনো অ্যাড আসে, তখন কি করতে হয়? সেই যে কোম্পানি বা যে ওনার আছে সেই ওনারকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পে করতে হবে না? ফেসবুককে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ মানি ফেসবুকে পে করতে হয়। এই অ্যামাউন্টটাকে বলে হচ্ছে অ্যাডভার্টাইজার বিড। এই জিনিসটা কিন্তু আমরা গুগলে পড়েছিলাম, আপনাদের কি মনে আছে? বলেন তো কি, বলেন তো কি? গুগলে কিন্তু এই জিনিসটা ছিল, এই অ্যামাউন্ট অফ মানিটা কিন্তু গুগলেও ছিল, মনে আছে আপনাদের? সেটাকে কি বলে? বিড কি? আমরা পড়ছিলাম ম্যাক্স সিপিসি পড়ছিলাম না, যে কি পরিমাণ অ্যামাউন্ট যখন আপনার যে অ্যাডটা আছে অ্যাডটা আপনার সামনে নিয়ে আসার জন্য কতটুকু, গুগলে এটাকে বলে সিপিসি, অর্থাৎ কস্ট পার ক্লিক। যে তো এটাকে বলে হচ্ছে গুগলের ভাষা, এটাকে বলে ম্যাক্স সিপিসি। আমরা কিন্তু একটা ক্লাস করিয়েছিলাম, যে ক্লাসে বলেছিলাম যে যখন কেউ কোনো গুগলের সার্চ ইঞ্জিনে সাধারণত কাদের অ্যাডগুলা প্রথম কাতারে আসবে, কারা প্রথম সারিতে আসে, কে দ্বিতীয় সারিতে আসে, কে তৃতীয় সারিতে আসে এবং কেন আসে, কিভাবে আসে, সেটাই আমরা একটা ক্লাস করিয়েছিলাম। সেখানে সিপিসি নামের এই শব্দটা ছিল। এই সিপিসি এবং অ্যাডভার্টাইজার বিড এই দুইটা একই জিনিস, খালি দুইটা প্ল্যাটফর্মের নাম আলাদা। অর্থাৎ গুগলের ক্ষেত্রে কি করছে, গুগল একটা অ্যামাউন্ট অফ মানি কি করে, গুগলকে মানে করে অফার করে যে আপনি আমার এই অ্যাডটাকে বলছেন, আমার এই ওয়েবসাইটটাকে আপনি প্রথমে আনার জন্য আমি আপনাকে 10 টাকা দিব। ঠিক একইভাবে ফেসবুককে হচ্ছে সেই ওনার, সেই কোম্পানির ওনার বলে যে আমার এই অ্যাডটাকে আপনি বেশি থেকে বেশি দিবেন, তাহলে আমি আপনাকে 5 টাকা দিব। এখানে কি র‍্যাঙ্কিং কোনো আছে? গুগল অবশ্যই আছে। হ্যাঁ, গুগলে যখন আমরা র‍্যাঙ্কিং করছি না, এই র‍্যাঙ্কিংটা ফেসবুকেও আছে। যে ফেসবুক কেন এবং কিভাবে 1, 2, 3 এই র্যাঙ্কিংগুলো নির্বাচন করে, তাই না? হতে পারে কারণ আপনি বই বিক্রি করছেন, আপনার মতো বই তো আরো 10টা কোম্পানি আছে, তাহলে এই 10টা কোম্পানির মধ্যে আমার কাছে কেন ওয়াফি লাইফ বা আমার কাছে কেন রকমারি.com কেন আসতে যাবে, এরা কেন আসছে, বাকিগুলো কেন আসছে না? এটার পিছনে কারণ আছে। যদিও আমি এই জন্য আসলে মূলত গুগলটা আগে শুরু করেছিলাম, যে অলমোস্ট আমরা যখন এই দুইটা লেভেল, দুইটা প্ল্যাটফর্মে মার্কেটিং করবো না, দুইটা প্ল্যাটফর্মে অনেক সিমিলার পজিশন আছে। এই জন্য গুগলের মধ্যে অনেক টপিকস, গুগলের মধ্যে অনেক বেশি। যখন আমরা গুগল করে ফেলবো তখন ফেসবুক আমাদের কাছে ছোট বাচ্চার মতো মনে হবে, ওখানে আমি দেখলাম অলরেডি করে আসছি। এই জন্য আমি গুগল শুরু করছিলাম, যাই হোক কোনো একটা কারণে আমরা পেমেন্ট মেথডের কারণে আমরা আটকে গেছি। যাই হোক, আমরা এগুলো শিখে গেলে এগুলো আমরা আবার গুগলে গিয়েও ইনশাল্লাহ পেয়ে যাবো। তাহলে আমরা কি অ্যাডভার্টাইজার বিটটাকে বুঝতে পারছি, যে যেই অ্যামাউন্ট অফ মানি হচ্ছে আমরা কি করব, ফেসবুককে দিব আমাদের অ্যাডটাকে শো করার জন্য। এই অ্যাডভার্টাইজার বিটটা কিন্তু এটা কিন্তু আগে বুঝতে হবে, এটা কিন্তু অফার মানি, এটা অফার মানে এটা আপনি অফার করছেন, বিষয়টা এমন না। ওইখানে কিন্তু বলেছিলাম যে আপনি অফার করছেন মানে এই টাকাটা পুরোপুরি কেটে নেবে, বিষয়টা এমনও না, এটা একটা ক্যালকুলেশন আছে। ঠিক আছে, আপনি $10 দিচ্ছেন, আপনার $10 কেটে নেবে, বিষয়টা এমন না। আপনার কন্টেন্টের উপর, আপনার কোয়ালিটির উপর ডিপেন্ড করে ফেসবুক সেই পরিমাণ ডিডাকশন করবে, এটা সামনে আমি বলছি। আচ্ছা, তাহলে এখন আমি যে টপিকসগুলো, তাহলে কথাগুলো বললাম বিষয়গুলো, সেটা তাহলে কি কি ছিল? একটা ছিল ইন্টারাকশন ছিল, ইমপ্রেশন ছিল, ক্লিক ছিল, রিচ ছিল, সিজে ছিল এবং সর্বশেষ অ্যাডভার্টাইজার বিট। এই শব্দগুলোকে মাথার মধ্যে সকল সময়ের জন্য গেঁথে ফেলবেন। ঠিক আছে, এই ওয়ার্ডগুলো আপনাদের বারংবার আসবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এইখানে এই টপিকসটা শেষ। এবার আমরা এবারে হিসাব করব, যেহেতু আমাদের সিটিআর এই শব্দটার সাথে আমাদের খুব বেশি পরিমাণ
প্রচলন আছে এবং এইটার সাথে আমাদের খুব বেশি পরিমাণে কাজ করতে হবে। কারণ কি? কারণ যার সিটিআর যত ভালো, আপনি আপনার রিপোর্ট দেখতে গেলে আপনার রিপোর্ট সবগুলো কলাম থেকে বুঝতে হবে, তাই না? আপনি মনে করেন রিপোর্টে সাপোজ এই আপনি মানে ইয়া করছেন, ডায়াগনস্টিক সেন্টারে আপনি একটা মানে ডায়াগনোসিস করলেন, আল্ট্রাসাউন্ড করছেন বা যেটাই করছেন, ওইখানে যে ওয়ার্ডগুলো আছে ওইখানে অনেক ওয়ার্ড দেওয়া থাকে যেগুলো আমরা বুঝতে পারি না, তাই না? তো ওই ওয়ার্ডগুলো তো ডাক্তাররা বুঝে। তো ওই ওয়ার্ডগুলো আপনি যদি না বুঝেন, তার পাশে যে সংখ্যা দেওয়া আছে ওই সংখ্যার মানে কি সেটা তো আপনি বুঝবেন না, তাই না? তো আগে আপনাকে কি করতে হবে? ওয়ার্ডগুলোকে আগে বুঝতে হবে। তো এই কারণে আমাদের সিটিআর যে শব্দটা, সিটিআরটা আমাদের ফেসবুকের যে ড্যাশবোর্ড আছে, ফেসবুকের অ্যাডের যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে সিটিআর শব্দটা খুব বেশি আছে এবং একটা ভিউ এবং কাউন্টিং আছে। এটাকে আপনাকে বুঝতে হবে। আচ্ছা, তাহলে সিটিআরটা কি এটা আমরা বুঝলাম। আর সিটিআরটা কিভাবে ক্যালকুলেশন হয়, আসলে সিটিআরটা কিভাবে কাউন্টিং হয়, আমাদের ক্লিক থ্রু রেট বলছি। এখানে সিটিআর যাওয়ার পর আপনারা দেখবেন যেখানে একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দেওয়া, সংখ্যা দেওয়া আছে যে সিটিআর এত 10, 150 বা 150, 200 এরকম দেওয়া থাকবে। আসলে মূলত এটা কি হচ্ছে, মেনলি ঘটনাটা কি হচ্ছে, 150 বা 200 এটা কিভাবে আসছে, এই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, এই বিষয়টা হচ্ছে খুবই সিম্পল এবং খুবই সাধারণ। আমরা যে কথাটা কিছুক্ষণ আগে বলছিলাম যে সিটিআর মূলত দুইটা জিনিসের কম্বিনেশন, একটা হচ্ছে যে ক্লিক আর একটা হচ্ছে ইমপ্রেশন। ক্লিক এবং ইমপ্রেশনের সমন্বয়, এই দুইটার ভাগফলেই মূলত হচ্ছে আপনার সিটি যেটা ক্লিক থ্রু রেটটা আসে, সিটিআরটা আসে। আচ্ছা, এবার মনে করেন বিষয়টা হচ্ছে যে মনে করেন আপনার একটা অ্যাড দিলেন, সে অ্যাডে ক্লিক আসছে একটা ভিডিও অ্যাড দিছেন, যেটা উর্মি কিছুক্ষণ আগে দেখাচ্ছিল, ওইটাতে মনে করো আমি ঢুকছি বা আচ্ছা যে কথাটা বলছিলাম যে আমি কিন্তু যে ভিডিও যখন প্লে হচ্ছিল আমি কিন্তু অলরেডি কিন্তু ওই এঙ্গেজমেন্টের আওতায় কিন্তু অলরেডি পড়ে গেছি, আমার ইমপ্রেশনের মধ্যে অলরেডি পড়ে গেছি। আচ্ছা, কথা বলতে একটু কষ্ট হচ্ছে, সরি। আচ্ছা, তো হচ্ছে যেটা বলছিলাম যে তো কি হচ্ছে যে যখন সেই ভিডিওটা আসতেছে, আমি যখন ওটাতে ক্লিক করছি, আমি যে ভিডিওতে যখন ক্লিক করার পরে আমার কি হচ্ছে, আমার কিন্তু একটা ক্লিক হয়ে গেল, তাই না? ক্লিক হয়ে যাওয়ার পর এইবার আমি কি করছি, ওই ভিডিওটা যে সে কাপড় পরিবর্তন করে নতুন নতুন কাপড় সে দেখাচ্ছে, আমার এটা ভালো লাগতেছে, আমি জিনিসটা 1 বার 2 বার 3 বার দেখে ফেললাম, ঠিক আছে? তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে আমি কিন্তু ভিডিওতে ক্লিক করলাম 1 বার, ইমপ্রেশন হলো 3 বার, সিম্পল। তাহলে এখানে কি হবে, তাহলে আমার যে ক্লিকটা আসবে মানে সিটিআর যেটা আসবে সেটা হচ্ছে 1/3, সহজ কথা 1/3, তাহলে রেজাল্ট আসছে আমার 0.33, ঠিক আছে? তাহলে আমার রেজাল্ট কি আসলো 0.33, সিটিআর মানে 0.33। এখন কথা হচ্ছে যেহেতু লাস্টে একটা কথা আছে রেট শব্দটা দিয়ে আসলে ফেসবুক মূলত আনুপাতিক হারকে বোঝায়, আনুপাতিক হার। তো আনুপাতিক হার হলে আমরা যেটা জানি যে ক্লাস 8, 9, 10 এরকম করে আসছে না, তো পার্সেন্টেজ করতে গেলে কি করতে হয়, আমাদের শতকরা হিসাবে 100 দিয়ে গুণ করতে হয়। তো এই বিষয়টা সেম টাইম, তো এইটাকে আমরা আনুপাতিক হার বের করার জন্য 0.33 যেহেতু আছে এটার সাথে আমরা 100 দিয়ে গুণ করবো, তাহলে আমাদের সিটিআরটা আসছে কত, 33%। সহজ, ঠিক আছে? তো এইটা হচ্ছে মূলত আমাদের সিটিআর। আবার একটা বিষয় সেটা হচ্ছে দেখেন, বিষয়টা একটু যেহেতু আমি দেখাতে পারছি না, একটু মনোযোগ দিয়ে শুনেন। যেহেতু আমার ক্লিক হচ্ছে একবার, আমার ইমপ্রেশন হচ্ছে 3 বার, তাহলে আমার রেজাল্ট আসছে মনে করেন 33%। এইবার দেখেন যখন আমার ক্লিক আসবে 2 বার, ক্লিক হলো কয়বার, 2 বার, কিন্তু ইমপ্রেশন হলো 3 বার। বিষয়টা বুঝছেন? 2 বার ক্লিক 3 বার ইমপ্রেশন, তখন কিন্তু আমার রেজাল্ট চলে যাবে 66.6%, অলমোস্ট ডাবল হয়ে যাচ্ছে 66%। যখন আমার ক্লিক হচ্ছে 2 বার, ইমপ্রেশন হচ্ছে 3 বার, ইমপ্রেশন সেমই রয়ে গেছে কিন্তু ক্লিক হয়ে গেছে 2 বার, সেখানে আমার রেজাল্ট চলে যাচ্ছে অলমোস্ট 66%। তা আমার বিষয়টা কি দাঁড়াচ্ছে যে ফেসবুকের কাছে ক্লিকটা অনেক বেশি, ইমপ্রেশনের তুলনায় ক্লিক অনেক বেশি ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট হওয়ারই তো কথা। যে মনে করেন ভিতরে ঢুকে 3 বার দেখছে, এটা একটা যেমন বিষয়, সে একই লিঙ্কে 2 বার করে ক্লিক করছে, বিষয়টা বোঝেন। একবার ঢুকে সে 3 বার দেখলো, এটা একটা কাস্টমার। আর একটা কাস্টমার হচ্ছে 2 বার ঢুকছে, ক্লিকে 2 বার ক্লিক করলো এবং সে 3 বার 6 বার করে সে হয়তো দেখে ফেলছে বা 3 বারই দেখে ফেলছে। তাহলে বিষয়টা কি দিল, সে আরো বেশি পটেনশিয়াল না? তো ফেসবুক মূলত এইভাবে তাদেরকে এই ম্যাট্রিক্সটা তৈরি করে, ঠিক আছে? ফেসবুক মূলত ক্লিককে, ইমপ্রেশনের তুলনায় ক্লিককে অনেক বেশি গুরুত্ব দেয়। ক্লিকের মাধ্যমে ওরা টাকাও দেওয়া মনে হ্যাঁ, ক্লিকে এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, ক্লিকের মাধ্যমে কিন্তু ফেসবুকের যে অ্যামাউন্ট অফ মানি সেটা অনেক বেশি আসতেছে। এইটা আমরা ক্যালকুলেশন আছে, এটা সামনে আছে, আমাদের বলবো এটা।
তো বিষয়টা ক্লিয়ার, জি যে তার মানে বিষয়টা কি দাঁড়ালো, এর ভূমিকা বেশি। হ্যাঁ ক্লিকের ভূমিকাটা বেশি। তার মানে হচ্ছে আমরা সিটিআর বের করতে গেলে খুব সহজভাবে কি করতে হবে, ক্লিককে আমাদের হচ্ছে ইমপ্রেশন দিয়ে ভাগ দিলে যে রেজাল্ট আসবে তার সাথে আমরা 100 দিয়ে গুণ করলে আমাদের সিটিআর রেটটা বের হয়ে যাবে। ঠিক আছে, এই সিটিআর রেট কিন্তু আপনাকে যখন আপনার বাহিরে যখন আপনি কোনো ক্লায়েন্টের সাথে কাজ করতে চাইবেন তখন কিন্তু ক্লায়েন্টের সিটিআরটা জানতে চাইবেন। ঠিক আছে, এই সিটিআরটা কিন্তু মূলত যখন আপনি ফেসবুকে আপনি অডিয়েন্স সিলেকশন করে দিবেন ক্যাম্পেইনের আগে, ক্যাম্পেইনের পূর্বে যখন আপনি সবকিছু সেট করে দিবেন, যে আপনি অডিয়েন্স সেট করে দিয়েছেন, লোকেশন সেট করে দিয়েছেন, প্রোডাক্ট সেট করে দিয়েছেন, জাস্ট খালি এখন ক্যাম্পেইনটা রান করতে হবে। তার আগে ফেসবুক আপনাকে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু দেখাই দিবে যে আপনার সিটিআর 33% আসবে এই অ্যাডের সাপেক্ষে, 33% বা 60%। তবে ফেসবুকের সকল এই যে তার যে আগে থেকে যে প্রিভেনশনটা বা তার এই আগে থেকে কথা বলা, আগে থেকে যে প্রেডিকশনটা, এই প্রেডিকশনটা কিন্তু সকল সময় সঠিক হয় না, সকল সময় কিন্তু সঠিক হয় না। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আবার বিভ্রান্ত হওয়ারও কিছু নাই। অনেক সময় দেখা যাচ্ছে যে ফেসবুক বলতেছে যে আপনি এই অ্যাডটা রান করলে আপনার সিটিআর হবে 33%, কিন্তু হতে পারে এইটার সিটিআর আরো অনেক বেশি হয়ে যেতে পারে, 40% হয়ে যেতে পারে। কিন্তু এইটা হচ্ছে ফেসবুকের একটা অ্যাপ্রক্সিমেট ধারণা। তো ফেসবুক এই জায়গাতে এখনো পর্যন্ত 100% অ্যাকুরেট হতে পারে নাই, সে জাস্ট খালি আপনাকে অ্যাকুরেট একটা ধারণা দেয়। ঠিক আছে, আচ্ছা, তো সে যখন এই রেজাল্টটা দেখাই দিবে যে সিটিআর আপনার 33% আসবে বা 60% আসবে, আপনার ভিউ আনুমানিক এতগুলো আসবে, আপনার রিচ এতগুলো হবে, সে একটা সুন্দর একটা রিপোর্ট আপনাকে দিয়ে দিবে। তখন এই রিপোর্টের স্ক্রিনশট আপনি আপনার ক্লায়েন্টকে, সে ক্লায়েন্ট তখন ওটা দেখতে চাইবে যে অ্যাপ্রক্সিমেট আমার কি পরিমাণ, আমি এই অ্যাডটাকে রান করলে কি পরিমাণ আমার রেজাল্ট আসবে, আউটকামিং আসবে। তখন আপনি এটা আপনার ক্লায়েন্টকে তখন দেখাতে পারবেন যে আমি এই পরিমাণ বা এর কাছাকাছি, এর চেয়ে কম। এর চেয়ে কম সাধারণত হয় না, যে ওরা যেটা দেয় তার কম হয় না, তার বেশিই হয়, কম সাধারণত হয় না। আচ্ছা, তো আমাদের সিটিআর বিষয়টা, এই রেটের উপর কি আমাদের টাকার অ্যামাউন্টটা, হ্যাঁ এই সিটিআর এর উপরে আমাদের অ্যামাউন্টটাও অনেক বেশি ডিপেন্ড করবে। এটা আমি কথা বলবো, সিটিআর বিষয়টা আমি আর সামনে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, এবার আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় দিকে যাই। এটা বলে আমি আমাদের এখানে শেষ করবো। সেটা হচ্ছে ফেসবুক, আমরা এই ক্লাসটা আমরা ইয়াতেও করিয়েছিলাম, গুগলের ক্ষেত্রে করিয়েছিলাম, যে ফেসবুক গুগলের অকশন প্রসেস, অর্থাৎ যে বিডিং প্রসেস, এই প্রসেসটা কিভাবে হয়, কিভাবে চলে, তাই না? এই কথাটা আমরা গুগলের ক্ষেত্রে বলেছিলাম। তো সেটা নিয়ে আমরা ফেসবুকের ক্ষেত্রে বিষয়টা কিভাবে হয় একটু ছোট করে একটা আইডিয়া নিই। সেম জিনিস, অলমোস্ট সেম। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে দেখেন, এটা একটা ছবি আছে, সবাই একটু ভালো করে খেয়াল করেন, আশা করি ছবিটা আমার বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখানে দেখেন, দেখা যায়, যদিও আমার অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে তো দেখা যায় না হয়তো অনেক সময়। আচ্ছা, এখানে দেখেন একটা জিনিস, দেখেন এখানে একটা ব্যক্তি আছে, তাই না? এটা একটা ব্যক্তি আছে, যে ব্যক্তির বয়স হচ্ছে আনুমানিক 25 বছর। ঠিক আছে, এটা কিন্তু তার ডেটা, ঠিক আছে, তার ডেটা। আচ্ছা, তার বয়স হচ্ছে 25, সে হচ্ছে পছন্দ করে ডিজিটাল মার্কেটিং কে, ঠিক আছে, এবং তার স্পোর্টসও ইন্টারেস্ট আছে, এবং একই সাথে তার ফুডে ইন্টারেস্ট আছে। এখন কথা হচ্ছে তার অবস্থান হচ্ছে ঢাকাতে, সে ঢাকাতে থাকে। এখন বিষয়টা কি দাঁড়ালো, সে ডিজিটাল মার্কেটিং কে পছন্দ করে। এখন এই সাপেক্ষে এই যে কাস্টমার কাছে বাকি যে অ্যাডভার্টাইজার যারা আছে, মনে করেন ডিজিটাল মার্কেটারের যেসব অ্যাডভার্টাইজার যারা আছে, যেমন ধরে নেন আপনার ক্রিয়েটিভ আইটি, তারাও কিন্তু একটা অ্যাডভার্টাইজ মানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স, তারপরে আরো অন্যান্য অনেকগুলা আছে। তো তারা কি করে, তারা এরকম মনে করেন 3টা এজেন্সি আছে, এরকম 3টা এজেন্সি আছে যারা হচ্ছে অ্যাডভার্টাইজার, ঠিক আছে, যারা হচ্ছে অ্যাডভার্টাইজার 1, অ্যাডভার্টাইজার 2, অ্যাডভার্টাইজার 3। এখন এই অ্যাডভার্টাইজার 1 কি করছে, সে যে অ্যাডটাকে রান করছে, সে তার সিলেকশন দিচ্ছে যে সেই সকল ব্যক্তির কাছে পৌঁছবে যারা ডিজিটাল মার্কেটিং কে পছন্দ করে, তার ক্রাইটেরিয়া। দ্বিতীয়ত হচ্ছে তাদের কাছে পৌঁছবে যাদের বয়স হচ্ছে 18 থেকে 35, ঠিক আছে। তৃতীয়ত হচ্ছে যাদের অবস্থান থাকবে ঢাকাতে। আচ্ছা, এবার দ্বিতীয় যে অ্যাডভার্টাইজার, তার মেইন প্ল্যানিং হচ্ছে যে সেও ডিজিটাল মার্কেটিং কে কাছেই পৌঁছাতে চায়, ঠিক আছে। তারপর তার বয়স কত সীমা দিচ্ছে, 20 থেকে 30, এবং তৃতীয়ত হচ্ছে সে বাংলাদেশের মধ্যে অবস্থান করবে, তাদের কাছে আমি একটা পৌঁছে দিব। তৃতীয়ত হচ্ছে যে অ্যাড দিতে যাচ্ছে, সে হচ্ছে যে স্পোর্টস কে বেশি পছন্দ করে,
দেখি স্পোর্টসই তো, হ্যাঁ স্পোর্টসকে বেশি পছন্দ করে। তারপর হচ্ছে তার বয়স হবে 18 থেকে 26 এবং সে হচ্ছে ঢাকার মধ্যে তার লোকেশন থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে তিনজনে অ্যাডভার্টাইজার, তিনজনই তো অ্যাড দিচ্ছে, তিনজনের মধ্যে কার অ্যাডটা, যেভাবে গুগলে বলেছিলাম না যে হচ্ছে আপনি মনে করেন একটা স্মার্টফোন সেল করছেন, এই স্মার্টফোনের মধ্যে স্যামসাং সবাই সেল করছে, তা আপনার ওয়েব পেজটা কেন প্রথমে আসবে? ঠিক আছে, সেম জিনিসটা এরকম যে এরা তিনজনই কিন্তু প্রায় সেম ক্যাটাগরি জিনিসে দিচ্ছে, ঠিক আছে, এর মধ্যে কারটা আগে আসবে, কিভাবে আগে আসবে, আমরা এই জিনিসটাকে বোঝার চেষ্টা করব। আচ্ছা, এখন একটা বিষয় দেখেন যে এখানে সে এই ফেসবুক কি করে, ফেসবুক কিন্তু এই যে তিনজন, ফেসবুকের মেইন ইয়েটা বুঝেন, ফেসবুক তার যে বিজনেস পলিসি, সেই তিনজনের মধ্যে কাউকে সে রিফিউজ করবে না, অ্যাজ লাইক গুগলের মতো। গুগল কাউকে রিফিউজ করে না। আপনি মনে করেন সাপোজ মার্কেটে 10 জন আছে, 10 জনের অ্যাডই সে নিবে, সে এমন বলবে না যে ভাই আমি 3 জন আমার সিলেকশন হয়ে গেছে, বাকি 7 জন বাদ, তোমাদের অ্যাড হবে না, এরকম না। গুগল 10 জনের অ্যাডই নেয় এবং ফেসবুকে এই যে 3 জনের অ্যাডই নিবে, কিন্তু সে আগে এবং পরে দেখানোর ব্যাপার সে কিছু ক্রাইটেরিয়া এবং কিছু সিস্টেম, অ্যালগোরিদম সে ফলো করে। কি করে দেখেন এই কথাগুলো, সে প্রথমে কি করবে দেখেন, তার বিষয়টা কি দাঁড়ালো, অ্যাড সবারটাই দেখাবে, কিন্তু ফেসবুক সবার অ্যাডই দেখাবে। এখানে দেখেন, এখানে ফেসবুকের একটা ভ্যালু আছে, তার একটা অ্যালগোরিদম, একটা ইয়ে আছে, একটা ক্যালকুলেশন আছে, যে ক্যালকুলেশনটা আমরা ইয়াতে বলেছিলাম, গুগলের ক্ষেত্রে বলেছিলাম যে গুগল কিভাবে র্যাঙ্কিং গুলো করে, ফার্স্ট র্যাঙ্কিং, সেকেন্ড র্যাঙ্কিং, থার্ড র্যাঙ্কিং, সেক্ষেত্রে তার একটা এরকম একটা ক্যালকুলেশন আছে। ক্যালকুলেশনে কি বলা আছে, এখানে ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালু সাপেক্ষে সে মূলত র্যাঙ্কিং গুলা করবে। যদি ভ্যালুতে কি দেওয়া আছে, টোটাল ভ্যালু, অর্থাৎ টোটাল ভ্যালুটা, সেক্ষেত্রে সে কি লাগতে আছে, অ্যাডভার্টাইজার বিড, যে কথাটা আমি কিছুক্ষণ আগে বলে আসছি, তাই না, যে পরিমাণ অ্যামাউন্ট সে দিতে চায় কাকে, ফেসবুককে, ঠিক আছে, মানে অফার মানি, ঠিক আছে, অ্যাডভার্টাইজার বিড এক, তারপর হচ্ছে ইনটু এস্টিমেটেড অ্যাকশন রেট, এস্টিমেটেড অ্যাকশন রেট। আচ্ছা, অ্যাকশন রেটটা কি, এস্টিমেটেড অ্যাকশন রেট হচ্ছে যে এখানে অনেক কিছু ডিপেন্ড করবে, এই বিষয়টা আপনাদের এখানে লিখতে বলা আছে, যদিও এখানে দেখলে বুঝতে হবে, এখানে দেখেন লেখা আছে এস্টিমেটেড অ্যাকশন রেটের উপর অনেক কিছু ডিপেন্ড করবে। এস্টিমেটেড অ্যাকশন রেটের উপর ডিপেন্ড করবে যে আপনি যে অ্যাডটা দিচ্ছেন সেই অ্যাডের সিটিআর কি পরিমাণ আছে। সিটিআর কথাটা বলে আসলাম না, সিটিআরটা সর্বপ্রথম আসে যে আপনি যে অ্যাডটা দিচ্ছেন বা যে অ্যাডটা আপনি দিবেন, আপনি সেই অ্যাড যদি পূর্ববর্তী সময় চালায় থাকেন, তাহলে সেই ক্ষেত্রে মনে করেন বিষয়টা একটু ইয়ে করে বলি, যে মনে করেন আপনি একটা স্মার্টফোনে অ্যাড দিবেন, এই অ্যাডটা কিন্তু আপনি পূর্ব থেকে চালায় আসছেন, অথবা এই অ্যাডটা প্রথম, যে কোনো একটা, তাই না, হয় আপনি পূর্ব থেকে চালায় আসছেন, তাহলে এটা প্রথম। আচ্ছা, যদি পূর্বে থেকে চালায় আসেন, তাহলে ফেসবুক দেখবে এই এস্টিমেটেড অ্যাকশন রেটের ক্ষেত্রে যে এটাতে কি পরিমাণ সিটিআর ছিল, মানে কি পরিমাণ ক্লিক করছে এবং কি পরিমাণ ইমপ্রেশন আসছে, এইটা সম্পূর্ণ এটা কি পরিমাণ ছিল সিটিআর, সে এটাকে কাউন্টিং করবে। যদি সিটিআর ভালো থাকে তাহলে সে কি করবে, সিটিআর যদি ভালো থাকে তাহলে সিটিআর এর বিষয়টা সে দেখবে। তারপরে হচ্ছে সে হচ্ছে দেখবে যে ওইটাতে কি পরিমাণ, তার অ্যাকাউন্ট হিস্ট্রিটা কেমন, অ্যাকাউন্ট হিস্ট্রিটা কেমন, অর্থাৎ সে পূর্ববর্তী সময় যখন অ্যাডগুলো চালাইছে সে অ্যাডে তার ডিলটা কেমন ছিল। সে মনে করেন সাপোজ সে যেই কাজগুলো করছে, যে অ্যাডগুলো দিছে, সে অ্যাডের ক্ষেত্রে সে কোনো প্রকার কোনো রুলস বা কোনো প্রকার সে পলিসি সে ব্রেক করে নাই, এটাও কিন্তু ফেসবুক এই জিনিসটা কাউন্ট করে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে সে যে অ্যাডগুলো দিছে, এই অ্যাডের ক্ষেত্রে পূর্ববর্তী সময় যে অ্যাড দিয়ে থাকে সেই অ্যাডের কনভার্সন কেমন ছিল, এই বিষয়গুলো। আর যদি সে প্রথম হয়ে থাকে, যদি সে প্রথমে থেকে একদম নিউ কামার, সেক্ষেত্রে ফেসবুক শুধুমাত্র দেখবে, ফেসবুক এই ক্ষেত্রে তাকে অনেকটা পিছিয়ে রাখবে। যে নতুন থাকবে, অর্থাৎ 4 জন মানে প্রতিযোগী আছে, তার মধ্যে যে নতুন থাকবে সে কিন্তু পিছিয়ে যাবে ডেফিনেটলি, এটা হিসাব করার আগেই বোঝা যাচ্ছে। যে মূলত যে আমরা জবের ক্ষেত্রে দেখি না, যার এক্সপিরিয়েন্স যত বেশি সে তত বেশি আগায় থাকে, আর যার এক্সপিরিয়েন্স যত কম সে তত পিছিয়ে থাকে। তো যে প্রথম থাকে তার যেহেতু অ্যাকাউন্ট হিস্ট্রি নাই, তার যেহেতু মানে পূর্ববর্তী কোনো ইয়া নাই, সিটিআর নাই, ইমপ্রেশন নাই, এঙ্গেজমেন্ট নাই, সেই ক্ষেত্রে ফেসবুক তাকে গ্রহণযোগ্যতা কম দিবে, ঠিক আছে। তার মানে সে এই এস্টিমেটেড যে অ্যাকশন রেটের যে রেটটা, ওই রেটটা, এই মার্কিংটা কি করবে, এটা ফেসবুক করবে। ফেসবুক একটা নির্দিষ্ট মার্কিং দিবে তাকে, ঠিক আছে, একটা মার্কিং দেবে, সেটা আউট অফ 10 হতে পারে, আউট অফ 20 হতে পারে, একটা মার্কিং সে দিবে। এটা যদি ফেসবুক এটা তার ব্যাক এন্ডে এটা বলে দিবে, সেই যে মার্কিংটা, এটা আপনারা হচ্ছে যেই মানে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে দেখতে পাবেন, ড্যাশবোর্ডে দেখা যায়। আচ্ছা,
তো বিষয়টা যেটা বলছিলাম যে তার মানে বিষয়টা কি দাঁড়ালো, যে এস্টিমেটেড অ্যাকশন রেট হচ্ছে যে এখানে যে অ্যাডটা আমরা দিতে চাচ্ছি পুরনো যারা আছে তাদের অ্যাডের কোয়ালিটি বা সরি তাদের অ্যাকাউন্ট হিস্ট্রিটা কেমন ছিল, তাদের হচ্ছে অ্যাকশন রিয়াকশন এঙ্গেজমেন্ট সিটিআর এগুলো কেমন ছিল, সে এই জিনিসগুলোকে দেখে ফেসবুক একটা মার্কিং দিবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপর যেটা থাকতেছে সেটা হচ্ছে অ্যাডভার্টাইজার বিড ইনটু, যেটা কথা এতক্ষণ বললাম, অ্যাডভার্টাইজার বিড ইনটু এস্টিমেটেড অ্যাকশন রেট প্লাস হচ্ছে রেলিভেন্স অ্যান্ড কোয়ালিটি, এবং এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যে জিনিসটা আমরা আগে গুগলে বলেছিলাম, আপনার রেট আপনি অনেক টাকা দিচ্ছেন কিন্তু আপনার অ্যাডের কোয়ালিটি ভালো না, আপনার অ্যাডের রেলিভেন্সি নাই, তাহলে আপনি আপনি সবার থেকে বেশি অ্যামাউন্ট দিলেও আপনার অ্যাড কখন সামনে যাবে না। ফেসবুকের ক্ষেত্রে বিষয়টা ঠিক তাই। এখানে যখন আপনার রেলিভেন্স এবং কোয়ালিটি, রেলিভেন্স বলতে কি বোঝাচ্ছে, যে আপনি মনে করেন যখন অ্যাড দিচ্ছেন পাঞ্জাবির, আপনি ভিতরে গিয়ে যখন কেউ ল্যান্ডিং পেজে যাবে সে যেন যায় ওখানে 3 পিস না পায়, এটাকে বলে রেলিভেন্সি। আপনি যে অ্যাড দিচ্ছেন, যে কাইন্ড অফ অ্যাড, ভেতরে সেই পরিমাণ জিনিস আছে কিনা, সামঞ্জস্যতা আছে কিনা, ঠিক আছে এইটা। আর দ্বিতীয় তার মানে বিষয়টা কি দাঁড়ালো, যে এখান থেকে একটা জিনিস কিন্তু বোঝা যায়, সেটা হচ্ছে আপনি যখন অ্যাড দেন তখন ফেসবুক কিন্তু নিজে থেকে কিন্তু আগে ওই যে ওয়েবসাইটটা থাকে বা ওই যেই ভিডিওটা থাকে সে কিন্তু নিজে থেকে আগে ওটাকে দেখে ফেলে। ফেসবুক নিজে থেকে কিন্তু ওটাকে আগে দেখে সে এই মার্কেটিংটা করে, বুঝতে পারছেন? মানে সে না দেখে সে বুঝবে কি হবে এটা রেলিভেন্ট কি রেলিভেন্ট না। আপলোড হওয়া মাত্রই বা যখন আমরা কি করবো, অ্যাড যখন দিব তখন আমরা স্টেপ আছে 5টা 6টা 7টা স্টেপ আছে, ওই স্টেপগুলো পার হয়ে যখন শেষ পর্যায়ে যাবো ততক্ষণে ফেসবুক আপনার এই যে ডাটাগুলো সেই ডাটাগুলো সে ততক্ষণে দেখে ফেলবে, দেখে সে এটাকে মার্কিং করে ফেলবে। আচ্ছা এটা গেলো রেলিভেন্স। আর দ্বিতীয় হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটি ক্ষেত্রে আমি আগেও যে বিষয়টা বলছিলাম যে কোয়ালিটি 2 ধরনের হতে পারে, প্রাইস এটাও একটা কোয়ালিটি, আবার আপনি কি সার্ভিস দিচ্ছেন এটাও একটা কোয়ালিটি, ঠিক আছে? আপনি আফটার সেলস সার্ভিস আপনার কিরকম, বা আপনি যে প্রোডাক্টটা দিচ্ছেন সেই প্রোডাক্টের সাপেক্ষে আপনার রেসপন্সটা কিরকম, এই কোয়ালিটিগুলো ফেসবুক মনিটর করে, ঠিক আছে? তো এখানে তাহলে বিষয়টা কি দাঁড়ালো, 3টা বিষয় আসছে তাই না? একটা হচ্ছে অ্যাডভার্টাইজার বিড ইনটু আসছে হচ্ছে আপনার এস্টিমেটেড অ্যাকশন রেট প্লাস আসছে হচ্ছে আপনার রেলিভেন্স অ্যান্ড কোয়ালিটি। আচ্ছা তাহলে এই যে 3টা জিনিস, আচ্ছা এখানে একটা বিষয়টা বলা রাখা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যখন কোনো প্রকার কোনো অ্যাড মানে করা হয়, পাবলিশ করা হয়, এই যে রেলিভেন্স যে স্কোরটা অর্থাৎ এই যে কোয়ালিটি যে স্কোরটা, এই স্কোরটা কিন্তু আসবে পরে, স্কোরটা পরে দেয়। কিভাবে দেয়? যখন আপনি অ্যাডটাকে পাবলিশ করবেন, পাবলিশ করা মাত্রই ফেসবুক কি করবে, আপনার যে এলাকা আছে, আপনি যে এলাকা দিছেন অর্থাৎ যে লোকেশনটা দিচ্ছেন সেই লোকেশনের সর্বোচ্চ 500 জনের মধ্যে, সর্বোচ্চ 500 জনের মধ্যে সেটাকে সার্কুলেট করবে। সে সর্বপ্রথম আপনার মনে করেন 1.5 লক্ষ বা 2 লক্ষ লোকের কাছে সেটাকে সার্কুলেট করবে না, সে মাত্র 500 জনের কাছে সেটা সার্কুলেট করবে, এবং সার্কুলেট করার পর সেটা সিটিআর দেখবে। 500 জনের কাছে যাওয়ার পর এটা রেলিভেন্সিটা কিরকম আছে, এটা কোয়ালিটিটা কিরকম আছে সেটা ফেসবুক কিন্তু দেখে। যদি ফেসবুক দেখে যে 500 জনের মধ্যে ভালো রেসপন্স আসতেছে না, ভালো রেলিভেন্সি নাই, ভালো কোয়ালিটি নাই, তবে ফেসবুক কিন্তু একটাকে পজ করে দিবে এবং আপনাকে রিপোর্ট দিবে যে আপনি যে একটা দিচ্ছেন এই একটা রেলেভেন্ট না, আপনি এই যে একটা দিচ্ছেন এই একটা অ্যাপ্রোপ্রিয়েট না। অনেক সময় দেখবেন যে অনেক সময় বলে না যে দেখবেন যে আপনি যে অ্যাড দিচ্ছেন অনেক সময় বলে যে এটা হচ্ছে 18+ অ্যাডাল্ট কন্টেন্ট, এরকম অনেক সময় আসে। আপনি মনে করেন সুন্দর একটা ছবি দিচ্ছেন, সাপোজ ওই ছবির মধ্যে সে ফেসবুক হয়তো বা সরি যে সকল অডিয়েন্সের কাছে গেছে, 500 জন অডিয়েন্সের কাছে গেছে, এই অডিয়েন্স হয়তো বা সেইটাকে মানে কোনো একটা সেক্সুয়াল মনে করছে, এটাকে অ্যাপিএল মনে করছে, মনে করে সে কি করছে, রিপোর্ট করে দিছে। তখন ফেসবুক কি করবে, 500 জনের কাছে গেল না, সে আপনার কাছে রিপোর্ট দিবে যে আমি কিন্তু 500 জনের কাছে পাঠাইছিলাম, 500 জনের কাছে রেসপন্স আপনার এরকম আসছে, তার মানে একটা সামনে দিকে চালানো ঠিক হবে না, ফেসবুক আপনাকে ওয়ার্নিং দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা থেকে টাকা দিয়ে অ্যামাউন্ট দিছে ব্যাংক দিবে, হ্যাঁ আপনাকে প্রথমে যে অ্যামাউন্টটা প্রথমে সে যেটা চুজ করবে, হ্যাঁ সে 500 জনের হিসাবেই সে প্রথমে করবে। এরপর যখন আপনি চালাতে থাকবেন, কারণ এটা ডিপেন্ড করতেছে, ফার্স্ট অফ অল আপনি যখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবেন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে সে পার ডে পেমেন্ট আপনার কাছে সে জানাতে থাকবে। আপনি যখন মনে করেন নির্দিষ্ট টাইম ট্রাভেল, মনে করেন আপনি সেলস জেনারেট করতেছেন, তখন কি হবে, একটা নির্দিষ্ট টাইম গ্যাপ আছে না, সেই টাইম ডিউরেশন অনুযায়ী সে আপনাকে জানাতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এবং এই রেটগুলো কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে আমরা যখন ড্যাশবোর্ডে যাবো, ড্যাশবোর্ডে কিন্তু রেট প্রতিনিয়ত ফ্লাকচুয়েট করবে, ঠিক আছে? যে আপনার রেটটা এখন এরকম আছে, আপনার রেটটা এখন এরকম আছে, এতজনের কাছে পৌঁছাচ্ছে, আপনার ডলার কিন্তু এত টাকা করে কাটবে, আপনার ডলার এখন এতটুকু কমছে, সব কিছু নিয়ে দেওয়া থাকবে,
ঠিক আছে, এই কারণে যারা ডিজিটাল মার্কেটার তারা সাধারণত ড্যাশবোর্ডের প্রতি খুব বেশি ফলো আপ করে যে আসলে আমার কি পরিমাণ রিচ হলো এবং ফেসবুক আমার কাছ থেকে কি পরিমাণ কাটতেছে, কি পরিমাণ কাটবে, সব দেওয়া থাকে এখানে। আচ্ছা ঠিক আছে, এবার যে বিষয়টা তাহলে এই যে র্যাঙ্কিংটা তাহলে কিভাবে করতেছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এখন কি হচ্ছে তাহলে বিষয়টা দেখেন। তাহলে আমরা যেই সূত্রটা যেটা জেনে আসলাম, টোটাল ভ্যালু যে সূত্রটা, সেটা কি জানলাম যে অ্যাডভার্টাইজার বিড ইনটু আসতেছে এস্টিমেটেড রেট প্লাস আসতেছে রেলেভেন্স এন্ড কোয়ালিটি। আচ্ছা এই শীটটা আমি দিয়ে দেবো এই ক্যালকুলেশনটা। সেক্ষেত্রে কি হচ্ছে মনে করেন একজন অ্যাডভার্টাইজার একজন বিড করলো $5, ঠিক আছে, এটা এখানে লেখা আছে, আপনাদের দিয়ে দেওয়া হবে। হ্যাঁ এগুলো আপনারা হিসাব করতে পারবেন, ঠিক আছে না, এগুলোর জন্য আলাদা ইয়ে দরকার নেই, এটা দিয়ে দেবো $5, ঠিক আছে। তাহলে সে এস্টিমেটেড তার অ্যাকশন রেট হচ্ছে, সে মার্কিং দিছে 5, ফেসবুক মার্কিং দিছে 5, তার রেলেভেন্স এন্ড কোয়ালিটি সে আউট অফ 10 পাইছে হচ্ছে সে 9, তার মানে সে কোয়ালিটি অনেক ভালো, তাই না, অনেক ভালো। তাহলে তার রেজাল্ট কত চলে আসছে 34, যার কারণে সে কিন্তু সবার থেকে সে সবচেয়ে বেশিতে আছে, যার কারণে সে চলে আসছে ফার্স্ট র্যাঙ্কিং এ, ঠিক আছে। তারপর যে অ্যাডভাইজার 2 সে কি করছে $6 দিচ্ছে, ঠিক আছে, তার এস্টিমেটেড অ্যাকশন রেট আসছে 4, তার মানে কি তার সিটিআর কম, তার ইমপ্রেশন গুলো কম ছিল, বা তার পূর্বের তুলনায় তার ইয়েটা কম, যার কারণে আবার তার রেলিভেন্স কোয়ালিটিটাও খুব বেশি একটা সুবিধা না, ভালো না, যার কারণে তার রেজাল্ট চলে আসে 33, সে চলে আসে সেকেন্ড পজিশনে। এইভাবে মূলত ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ এইভাবে মূলত ফেসবুক মূলত র্যাঙ্কিং গুলো করে, যেটা আমি অলরেডি আপনাদেরকে গুগলের দিকে দেখিয়েছিলাম, অলমোস্ট সেম। কোয়ালিটিটা তো ফেসবুকে আমাকে দেখাই দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোয়ালিটি স্কোরটা এটাও গুগলও দেখা দেয়, ফেসবুকও দেখা দেয়। গুগলে একটা আলাদা কলাম থাকে, গুগলের ড্যাশবোর্ডে একটা কলামে থাকে, কোয়ালিটি স্কোর একটা কলাম থাকে, যে আপনি যেই ইয়েটা দিচ্ছেন এটাতে আপনার কোয়ালিটি স্কোরটা কত আসছে অ্যাড রান করার পরে, ঠিক আছে, দিয়ে দেবে। আচ্ছা এই হচ্ছে মোটামুটি আজকে আমাদের বিষয়গুলা ছিল। আমার বিষয়গুলোকে আরেকবার একটু সবগুলোকে রিওয়াইন্ড করি। সেটা হচ্ছে আমরা প্রথমে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম, সেটা হচ্ছে কেন আমাদের সামনে একটা নির্দিষ্ট কোম্পানির অ্যাড কেন আসে, সেটা রকমারি বা কেন আসে, বা আমার কাছে স্বপ্নই কেন আসে, এই বিষয়গুলো আমি জানতে পারছি। আমরা আরো জানতে পারছি যে ইন্টারঅ্যাকশন কি জিনিস, আমরা জানতে পারছি ইমপ্রেশন কি জিনিস, আমরা জানতে পারছি ক্লিক কি জিনিস, রিচ, সিটিআর এবং অ্যাডভার্টাইজার বিড, এই বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি। তারপর সিটিআর মূলত কিভাবে ক্যালকুলেশন করা হয়, এই বিষয়গুলো আমরা আলহামদুলিল্লাহ জানতে পারছি। তারপর সর্বশেষ আমরা যেটা জানতে পারলাম যে আসলে ফেসবুক তার অকশন প্রসেসটা কিভাবে সে রান করে, কিভাবে সে হচ্ছে যে কোনো ব্যাক এন্ডে তার প্রসেসটা কিভাবে অ্যাডভার্টাইজাররা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সারিতে আসে, অবস্থান করে, এই বিষয়গুলো আমরা আলহামদুলিল্লাহ জানতে পারছি। তাহলে তো মানে এই না যে র্যাঙ্কিং 1 নম্বরে থাকলে বেশি টাকা খরচ করতেছে না, হ্যাঁ এটাই এখানে মেইন বিষয়টা হচ্ছে কোয়ালিটি। সকল ক্ষেত্রে এটা মনে রাখবেন, এটা আপনি গুগলের ক্ষেত্রে হোক, ফেসবুকের ক্ষেত্রে হোক, ফার্স্ট জিনিস হচ্ছে অবশ্যই কোয়ালিটি। আপনি কত সুন্দরভাবে ভিডিওটা তৈরি করছেন, আপনি কত সুন্দরভাবে সেখানে ফিচার বেনিফিট গুলা লিখছেন, কত সুন্দরভাবে আপনি গ্রাফিক্স গুলো তৈরি করছেন, ঠিক আছে, কতটা শ্রম দিয়ে তৈরি করছেন, এই জিনিসগুলো গুগল বুঝে বা ফেসবুক বুঝে, তারা এই জিনিসটাকে সবচেয়ে বেশি পরিমাণ মার্কিং করে, ঠিক আছে, রেলেভেন্সি, ঠিক আছে। তো এই জিনিসগুলা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখবেন যে অনেক অ্যাড থাকে, অনেক হচ্ছে ইয়া থাকে, হচ্ছে ছবি থাকে, দেখবেন যে মনে করেন আপনার চুলের কি বলে হেয়ার অয়েলের আপনি মনে করেন একটা অ্যাড দিছে, অ্যাডে কি হয় আপনার মনে করেন একটা 4x4 সাইজের মনে করেন একটা ছবি আছে, ওই ছবির মধ্যে কি করছে সে হচ্ছে এক পাশে হচ্ছে নারকেল তেলের ছবিটা দিয়ে দিচ্ছে, এবং এক পাশে সে কি করছে এই যাবতীয় এই তেল ব্যবহার করলে কি কি বেনিফিট হবে সে সুন্দর মতো করে বিভিন্ন ফন্টে গুছায় সে পাশে লিখে দিচ্ছে। তাহলে তাতে করে কি হচ্ছে মানুষ একটা পোস্টাল কার্ডের মধ্যে সে সবকিছু দেখতে পাচ্ছে, তাই না? এই জিনিসটা আসলে গুগল বলেন বা ফেসবুক বলেন এই জিনিসগুলো সবচেয়ে বেশি কাউন্টিং করে, এগুলোকে এই হিসাবে তারা মূলত কোয়ালিটির স্কোরগুলো তারা দিয়ে থাকে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আজকে আমাদের সংক্ষিপ্ত ক্লাস। এই ক্লাসের মধ্যে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করে ফেলতে হবে। কারো কোনো প্রশ্ন আছে কিনা? নাকি প্রশ্ন কি আছে সেটাই বুঝতেছেন না? প্রশ্ন কি আছে প্রশ্নই বুঝতেছেন না, এরকম কিছু নাকি? আমি মোটামুটি যতটুকু আপনাদেরকে বুঝাইছি আলহামদুলিল্লাহ বোধহয় আমি মোটামুটি সবকিছুই
খুলে বলার চেষ্টা করছি। তারপরে যদি আপনাদের এর মধ্যে কোনো প্রকার কোনো কনফিউশন থাকে অবশ্যই আপনারা স্টাডি করবেন, বিষয়গুলো ইয়া করবেন। যদি কোনো প্রশ্ন থাকে অনলাইন অফলাইন সকল ক্ষেত্রে আমি তো আলহামদুলিল্লাহ আছি, ঠিক আছে। এখন আপাতত আর তো কোনো প্রশ্ন কি আছে? থাকলে একটু করে ফেলেন। আচ্ছা, একটা ব্যাপার, আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা আসলে ক্যাম্পেইন শুরু করার প্রস্তুতি ক্লাস। এটা তুমি হয়তো বুঝতে পারতেছো। ক্যাম্পেইন, এই যে একজন প্রশ্ন করছে, সাথী একবার প্রশ্ন করলো যে এইটার এঙ্গেজমেন্টটা কেমন, অথবা এটার ইয়াটা কেমন, এটা আমরা কি ক্যাম্পেইন শুরু করার আগে বা জানবো না পরে জানবো? আসলে আগে জানার কোনো সুযোগ নাই, কারণ এঙ্গেজমেন্টই তো নাই, আমাদের তো ক্যাম্পেইনই শুরু করি নাই। মার্কেটে নামলে এরপরে বোঝা যাবে এটা ভালো না খারাপ, কিন্তু সামনে আমরা নেমে যাব। নামতে গেলে আমাদের যেই জিনিসগুলো আগে না জানলেই নয়, এগুলো জানার পরেও যখন আমরা নামবো তখনই কিন্তু আমরা ভুল করবো না, কারণ আমরা তো জানি না এঙ্গেজমেন্টটা কেমন হবে, আমাদের অ্যাকশন কেমন আসবে জানি না। কিন্তু এইগুলা করার ক্ষেত্রে এই ইয়াটা যখন একটা ক্যাম্পেইন আমরা শুরু করব, তখন এই জিনিসগুলা যেগুলো আজকে সোহেল ভাই বলছে, এগুলো একেবারেই বেসিক। তোমরা যদি মনে করে থাকো যে আমরা বাইরে গেছি, শিখে গেছি, এখন ক্যাম্পেইন শুরু করে বলতে পারবো না, একটা ক্যাম্পেইন শুরু করার আগে সোহেল ভাই প্রথমেই ক্লাস শুরু সময় বলছে যে এই বিষয়গুলা মাথায় রাখতেই হবে। এখন তোমাকে যদি বলা হয় যে চলো রচনা লেখি, তখন তুমি রচনা শব্দটা মনে করতে পারতেছো না, যে আসলে রচনা জিনিসটা কি এটাই জানো না, তাহলে কিন্তু তুমি রচনা লেখা তো আরো অনেক পরের কথা। কারণ আমরা রচনা লেখা শুরু করব, অতএব রচনার ব্যাপারে আর প্রশ্ন থাকা যাবে না। এই ক্ষেত্রে আরো কিছু বিষয় আমি একটু অ্যাড করব, স্যার যেহেতু স্যার ক্লাসটা করাইছে, যে বিষয়গুলা ছোট ছোট সূক্ষ্ম বিষয়গুলা যেগুলা স্যার বারবার বলতেছে এবং বলতেছে তোমাদের কোনো প্রশ্ন আসে কিনা, এটার কারণ একটাই, আমরা সামনে যখন ক্যাম্পেইনের জন্য ক্লাস করব তখন আমাদের এই বিষয় নিয়ে যদি প্রশ্ন থাকে অথবা এগুলা নিয়ে যদি আমাদের দ্বিধাদ্বন্দ্ব থাকে, তাহলে ক্যাম্পেইনে কিন্তু ইফেক্ট পড়বে। আমরা কিন্তু তোমার একজন, দুইজন, তিনজন যে আসলে ক্যাম্পেইনটা বুঝতেছো না, এই টপিকগুলো বুঝতেছো না, তাদের জন্য কিন্তু আমাদের ক্যাম্পেইন থামায় রাখতে পারবো না। আমরা কিন্তু তখন ক্লাসটা চালাই যাইতে হবে। বুঝতেছো তো বিষয়টা? তোমরা যদি এক দুইজন মনে করো যে না আমি এটা বুঝতেছি না, হয় স্যারের কাছ থেকে প্রশ্ন করে বুঝবা, অথবা বাসায় গিয়ে সার্চ করে বুঝবা, অথবা স্যারকে প্রশ্ন করে বুঝবা। বুঝে ফেলতে হবে পরের ক্লাসের আগে। কোনোভাবে এই জিনিসটা রাখা যাবে না মনে যে না আমি তো আস্তে আস্তে শিখে যাব। এটা আস্তে আস্তে শিখা, পানির মধ্যে নাইমা সেরা, কিন্তু সাঁতার মানে শিখা, পানির মধ্যে নদী পার হইতে হবে আমাদের। এখন সাঁতার শিখা যাবে না, এখনই তোমরা দ্রুত সম্ভব আজকের ইয়াটা আমরা নোটটা তোমাদের দিন এখানে উপরে যে প্রশ্নগুলা, যে বিষয়গুলা স্যার আজকে বলছে, স্যারের কাছে হয়তো সহজ লাগছে, তোমাদের কাছে কিন্তু বিষয়গুলো সহজ না। এটা মাথায় রাখতে হবে, বিষয়গুলা সহজ নয়। যে আমি এখন ক্যাম্পেইন করতেছি, আমি তোমাদের ক্লাসটা আজকে গুরুত্ব দিয়ে শুনতেছি, এই কারণে আমি এই সপ্তাহে একটা ক্যাম্পেইন করব, যেইভাবেই হোক আমি করব। যদি আমার ক্যাম্পেইন রেডি নাও হয়, তারপরেও আমি হুদাহুদি টাকা খরচ করার জন্য একটা ক্যাম্পেইন করব। কারণ এখন আমি যদি ক্যাম্পেইন করতে না পারি, সামনের ক্লাসগুলো আমি তোমাদেরকে দেখানো আমাদের জন্য কঠিন হয়ে যাবে, বুঝছো না? এই ক্যাম্পেইনের মধ্যে তোমাদেরকে নিয়ে যদি আমার প্ল্যান করতে হয়, তোমাদের আমি বুঝাইতে পারবো না, তোমরা আমাকে বুঝাইতে হবে যে স্যার এটা এইভাবে করেন, বুঝতে পারছো? প্রথম এই বিষয়ে যদি কোনো রকমের মনে করো তুমি কালকেই ক্যাম্পেইন চালু করবা, এটার মূল কাজ তো ক্যাম্পেইন করবা তোমরা, তাই তো? এখন মনে করো তোমাদের কালকে ক্যাম্পেইন করতে হবে, এই প্রশ্নটা নিজেরা বলো যে আমার তো টাকা খরচ হয়ে যাবে। তুমি যদি বাজারে যাও, তুমি টাকা নিয়ে বাজারে গেলা, তোমার এই টাকাটা বাজারে গিয়ে যাইতে আসতে ভাড়া তোমার চলে যাবে 1000 টাকা ঢাকায় গেলে। তোমার কিন্তু আগেই সিদ্ধান্ত নিয়ে যাবা যে আমি রুটিনটা যদি করে নিয়ে যাই লিস্টিটা, তাহলে আমার প্রয়োজনীয়গুলো আমি করে নিয়ে আসতে পারবো। যাওয়ার খরচ অলরেডি তোমার খরচ হয়ে যাবে। অর্থাৎ তোমরাই সিদ্ধান্ত নাও যে তোমরা ক্যাম্পেইন করার জন্য রেডি কিনা। তোমার ইয়াটা পেজটা, টাকার ব্যাপারটা তোমাদের উপরে হয়তো তেমন যাবে না, কারণ আমাদের সামনে আমাদের ইয়ার উপরে আমরা ক্যাম্পেইন করবো, অথবা আমরা যে বিজনেস শুরু করছি এটার উপরে করবো। হ্যাঁ, কিন্তু তোমাদের দায়িত্ব মনে করে যেইভাবে যে আজকে যে ক্লাস, এটার মধ্যে কোনো প্রশ্ন, কোনো কিছু এখন এমন মনে হচ্ছে কিনা যেটা একটু জানতে পারলে ভালো হইতো, স্যারের কাছ থেকে যাই না, এটা কনফার্ম করে যাও, দেখো এরকম কোনো প্রশ্ন আছে কিনা।